হয় ভালো হবে, যারা আসতে পারেনি। ঠিক আছে, এখন আমার পরিচয়টা আপনাদেরকে দেওয়া উচিত। প্রথমত আমার পরিচয়টা আমি দিই। এখানে অনেকে আছেন নতুন, আর তার আগে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তো তাদের হয়তো এই বিষয়টা রিপিট হয়ে যাবে। তারপরেও একটু কষ্ট করে একটুখানি দেখেন। স্ক্রিন আসলে 4 কোণার জন্য আমার কাছে বিভ্রান্তিকর লাগছে, অনেক খারাপ লাগছে। তো আমি গত 4 বছর যাবৎ এই ফ্রিল্যান্সিংয়ে আসি। ভাই একটু কম্পিউটার রাখেন। 4 বছর যাবৎ এই ফ্রিল্যান্সিংয়ে আসি। আমার শেখাটা শুরু হয়েছিল সরকারি একটা প্রজেক্ট থেকে, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে ছিল। আমি কোর্সটা করছিলাম গ্রাফিক্স ডিজাইনের উপরে। আমাদের এই কোর্সটা ঝিনাইদহ জেলার ভিতরে আমাদের ব্যাচে 50 জন ছিল। তো 200 ঘন্টার এই কোর্সে আমাদের ব্যাচের ভিতরে আমি সর্বোচ্চ ইনকাম করাই আমাকে সরকার থেকে একটা ল্যাপটপ গিফট করে। মানে আমার পরিচয়টা আপনাদের সামনে দেওয়া উচিত, এই জন্য আর কি দিচ্ছি। তো এখানে আমি 2021 সালে আমাদের ব্যাচ থেকে ফার্স্ট হয় আমি ল্যাপটপ পাইছিলাম ঝিনাইদহ ডিসি মহোদয়ের হাত থেকে। এরপর 2023 সালে এই কোর্স থেকে আমি কুষ্টিয়া থেকে আমি একটা সার্টিফিকেট পাইছিলাম। 2023 সালে ছিল এটা। তো এখানে 23 সালে ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়ায় 3 জেলার যত ফ্রিল্যান্সার আছে তাদের একটা মিট আপ হয়েছিল, একটা কনফারেন্স রুমে মিট আপ হয়েছিল। তো সেখানে গিয়েছিলাম। আর আমার মার্কেট প্লেসের অবস্থান যদি আপনাদের বলি, মানে আমি ফ্রিল্যান্সিং করে গ্রাফিক্স ডিজাইনের উপরে ফ্রিল্যান্সিং করে কোন অবস্থায় আছি, হয়তো সবার সাথে আমার হয়তো ব্যক্তিগতভাবে কথা হয়েছে, বিষয়গুলো আবার রিপিট হচ্ছে। তারপরেও ফর্মালিটির জন্য দেখানো জরুরি আপনাদেরকে। এটা আমার সবথেকে পুরনো অ্যাকাউন্ট। এটা 2020 সালে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল। মানে ওই শুরু থেকে অ্যাকাউন্টটা আছে। তো আরও 2টা অ্যাকাউন্ট আছে ফাইবারে। মার্কেট প্লেস সম্পর্কে যারা জানেন তারা হয়তো জানেন ফাইবার সম্পর্কে। তো এখানে আমি যদি আর্নিংয়ে যাই, আমার গত মাসে, এই মাসের আজকে 2 তারিখ, গত মাসে মোটামুটি 70,000 মতো আর্নিং হয়েছে এই ফ্রিল্যান্সিং করে। এখন আমি কি কাজ করে ফ্রিল্যান্সিং করি এটা সম্পর্কে একটুখানি বোঝাবো, বেশি বোঝাবো, আস্তে আস্তে হয়তো বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবেন। দেখেন, আমার একটা কাজ রানিং রয়েছে, এটা $155। এটা সম্পর্কে যদি একটু বলি তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে আমি আসলে করিটা কি। তো এই বায়ারটার বাসা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো উনি লোগোর নাম হচ্ছে টিলা। আমি আর কি বোঝানোর চেষ্টা করছি আমি আসলে কিভাবে আর্নিংটা করি। এটা সম্পর্কে হয়তো আরও বিস্তারিত মানে পরবর্তী ক্লাসগুলোতে বোঝাবো। তারপরে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি। তো একটা বায়ার বলছে যে, আচ্ছা, কাজ সম্পর্কে বলার আগে আমার মনে হয় ওই প্রসেসটা ফলো করা উচিত। আমি কি এটা সম্পর্কে বললাম, এরপর আসছে ফ্রিল্যান্সিং কি, এটা জানানো উচিত। তো ফ্রিল্যান্সিং কি মোটামুটি সবাই একটা ধারণা আছে সবার, যে ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো একটা বিষয়ের উপর আপনাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ছাড়া এখানে আর্নিং করাটা সম্ভব না। তো এখানে ফ্রিল্যান্সিং কি এ সম্পর্কে যদি জানাতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যেতে হবে। আমি 2টা মার্কেট প্লেস ওপেন করছি, freelancer.com আর ফাইবার। তো আমার বেশি কাজ করা হয় ফাইবারে। এখানে প্রথমত আপনাদেরকে কোনো একটা বিষয়ের উপর স্কিল, ফ্রিল্যান্সিং কি এ সম্পর্কে বোঝাচ্ছি, যে কোনো একটা বিষয়ের উপরে আপনাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। এখানে আমরা শিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আমার এই কোর্সে যা শিখতে পারবেন তা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে। এর ভিতরে দেখেন, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে এতগুলো যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো সব সাব ক্যাটাগরি। গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, লিফলেট, হাবিজাবি অনেক ডিজাইন আছে। তো গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আপনাদের এই সব কিছু শেখার কোনো প্রয়োজন নেই।
যে কোনো একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করতে হবে, আর ওইটার উপরে এই মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন করতে হবে এবং একটা ভালো ইনকামের অপরচুনিটি থাকবে। বসেন ভাই। আচ্ছা, হ্যাঁ ওখানে বসেন, ওই যে পিছনে সিট আছে, অথবা এই ডানে এসে এখানে বসতে পারেন। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং কি এ সম্পর্কে যদি একটুখানি বোঝায়, একটু মজার বিষয় দেখায় আপনাদের। আপনার স্কিল আছে, আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যে কোনো ধরনের স্কিল দিয়ে। দেখেন বিষয়টা মজার। আচ্ছা, একটা ওপেন করি, এটা ওপেন করি। দেখেন এরা কিভাবে আর্নিংগুলো করে। এরা মনে করেন কোনো একটা শুভাকাঙ্ক্ষীর আপনি চাচ্ছেন যে তাকে বার্থডেতে উইশ করবেন, তো ভিনদেশি কোনো মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী মানুষটাকে নাম ধরে অথবা তার ছবি শো করে মানে উইশ করবে যে হ্যাপি বার্থডে অমুক, বা তার ছবি ধরে বলবে হ্যাপি বার্থডে। তো এইটা করেও আর্নিং করা সম্ভব। মানে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এ সম্পর্কে আর কি আপনাদেরকে ধারণা দিচ্ছে। দেখেন এরা কি করে, মানে এরা মজা করে করে বলবে যে হ্যাপি বার্থডে অমুক, হ্যাপি বার্থডে তো অমুক। এটা করেও ফাইবারে আর্নিং করা সম্ভব, আর অহরহ করছেও। আচ্ছা, দেখেন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আমি যা শেখাবো আপনাদের সেটা হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, এরপর ফ্লায়ার, হুশিয়ার, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার ডিজাইন, এরপর টি শার্ট ডিজাইনও শেখাবো। তো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেসকে ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন এইগুলোই আমি শেখাবো এই 3 মাসের ভিতরে। আর বাকি 3 মাস আপনাদেরকে মার্কেট প্লেস থেকে আর্নিং করার যে প্রসেসিংটা ওইটার উপরে সময় দেব। তো ফ্রিল্যান্সিং কি এ সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করলাম। এরপর ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এ সম্পর্কে যদি বলতে চাই, তো আমি এই 2টা মার্কেট প্লেস সম্পর্কে এখন ধারণা দিব। দেখেন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে লোগো ডিজাইন। এটা সম্পর্কে আমি ফাইবারে সার্চ দিছি, এভাবে হয়তো কোনো একটা বায়ারও সার্চ দিবে। তো এখানে আমি লোগো ডিজাইন সার্চ করাতে 1,40,000 রেজাল্ট আসলো। মানে আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা নিজেদের কাজের যে স্যাম্পলগুলো নিজেদেরকে প্রেজেন্টেশন করার জন্য যে গিগ তৈরি করে, ফাইবারের ভাষায় এগুলোকে বলা হচ্ছে গিগ। সোজা বাংলায় বলতে গেলে এগুলো একটা প্রেজেন্টেশন, মানে নিজের সম্পর্কে তুলে ধরা। যদি আমি একটা ওপেন করি তাহলে বোঝাতে পারবো। একটা হচ্ছে তার প্রেজেন্টেশন। এখানে কি কি থাকতে পারে একটা প্রেজেন্টেশনে? প্রথমত একটা টাইটেলে বলছে আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট অ্যান্ড বিজনেস লোগো ডিজাইন। প্রথমে এই টাইটেলটা, এরপর ইমেজ আকারে মানে ওর যে কাজ, ওই কাজের স্যাম্পল ডিজাইন, এই ধরনের ও কাজ করে সেটা বলছে, এই ধরনের ডিজাইন সে করে। আর এখানে প্রাইস লিস্ট করা রয়েছে। বেসিক প্যাকেজে $10 দিয়ে রেখেছে, স্ট্যান্ডার্ডে 30 আর প্রিমিয়ামে $50। তো এই ধরনের কাজগুলো করে থাকে। তো দেখেন এটা 7 ঘন্টা আগে এই কাজটা কমপ্লিট করছে, এই কাজটা 1 দিন আগে, এই কাজটা হচ্ছে 2 দিন আগে, এরকম। আমার কাজ রানিং রয়েছে একটা, আমার এই গত 2-3 দিন আগে আমার ছিল 5টা কাজ রানিং। তো এই 2-3 দিনে আমি 4টা কাজ কমপ্লিট করে ফেলেছি, আর একটা কাজ রয়েছে ওইটা হয়তো আজকের ভিতরে কমপ্লিট করে ফেলবো। আর রাতেও একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছে, ওই কাজটা আসলে ঘুমের ঘরে নেওয়া হয়নি, মানে টের পাইনি। তো বিষয়টা কি দেখেন, মার্কেট প্লেসে এই কাজের চাহিদাটা বোঝাবো। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এটা সম্পর্কে আরেকটু বলি। এখানে চাহিদাটা একটু পরে বোঝাই, তার আগে প্রসেসিং একটা মার্কেট প্লেস সম্পর্কে বললাম। ফাইবারে ওই একটা প্রসেসিংয়ে আছে, নিজেকে আগে উপস্থাপন করতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ সেটার অবশ্যই একটা ইমেজ আকারে শো করতে হবে, ভিডিও আকারে শো করা যেতে পারে, ওটা অপশনাল। এরপর সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে যাতে কোনো একটা বায়ার মানে আপনার ওই লেখাটা পড়ে কনভিন্স হয়ে যায়। তো এখানে এটা হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে freelancer.com।
তো এখানে আপনার স্কিল এখানে যখন আপনি অ্যাড করে রাখবেন ওই স্কিল অনুযায়ী স্কিলের ওপর ডিপেন্ড করে আপনার সামনে কাজ শো হবে। এখানে আমার এই স্কিলের উপর ডিপেন্ড করে 495টা কাজ আমার সামনে শো হয়েছে। দেখেন এই কাজটা পোস্ট হয়েছে 5 মিনিট আগে, এই কাজটা পোস্ট হয়েছে 5 মিনিট আগে, বলছে হচ্ছে ব্রাইট অ্যান্ড বোল্ড মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো এটা কম বাজেটের একটা কাজ, 10 CAD কানাডিয়ান ডলার, এটা হচ্ছে হয়তো বাংলা টাকায় হয়তো 700-800 টাকা পাওয়া যেতে পারে এই কাজটা কমপ্লিট করলে। এটা ছোটো কাজ, কিন্তু এটা একটা বড় কাজ। এই কাজটা 40 মিনিট আগে পোস্ট হয়েছে, 50 ইউরো, এটা ডলারের উপরে, এর হচ্ছে ভ্যালুটা ডলার থেকেও বেশি। তো এটা যদি আমি ওপেন করি তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। এখানে কাজ পাওয়ার প্রসেসিংটা হচ্ছে 2-3 ভাবে হয়। তো সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই ফ্রি প্রসেসিংটা, এই freelancer.com-এ কন্টেস্ট সিস্টেম, মানে কোনো একটা বায়ার কাজ পোস্ট করবে, আমি এটা সরাসরি দেখাই আপনাদেরকে। তো এই বায়ারটা 40 মিনিট আগে এই কাজটা পোস্ট করেছে। আচ্ছা, পিছন থেকে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তো এই কাজটা একটা বায়ার, এই বায়ারের বাসা হচ্ছে ইটালি। তো ইনি এই কাজটা পোস্ট করছে 40 মিনিট আগে। তো আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা তাদের ডিজাইন ইনার কথা মতো তার এই কন্টেস্টে এন্ট্রি করবে। আচ্ছা, তো ইনি কি বলছে ডেসক্রিপশনে সেটা দেখা যাক। হ্যালো, আই এম ক্রিয়েটিং এ eSIM app and I need a loader for my app that would be made using my logo attached. তো ইনার একটা eSIM অ্যাপ তৈরি করতে হবে। আই এম ক্রিয়েটিং এ eSIM অ্যাপ অ্যান্ড আই নিড এ লোডার ফর মাই অ্যাপ দ্যাট উড বি মেড ইউজিং। আচ্ছা, এখানে আমরা যে কথাগুলো বুঝতে না পারবো এ বিষয়েও বলা হবে যে আসলে যারা ইংরেজিতে দুর্বল আছে তাদের জন্য করণীয় কী। হ্যালো, আমি একটি eSIM অ্যাপ তৈরি করছি এবং আমার অ্যাপের জন্য আমার একটি লোডার দরকার যা আমার সংযুক্ত লোগো ব্যবহার করে তৈরি করা হবে। তো এখানে একটা লোগো দিয়ে দিয়েছে, এটা ডাউনলোড করা ছাড়া দেখা যাবে না। তো এর কথা মতো একটা লোডার বা হচ্ছে হয়তো অ্যাপস আইকন তৈরি করতে হবে। এর বিনিময়ে সে 50 ইউরো দিবে। 50 ইউরো মানে 5,000 টাকার বেশি একটা কাজের বিনিময়ে। এটা কিনা নতুন অবস্থায় যারা ডিজাইন শেখেন তারা এখানে ট্রাই করা, মানে সবথেকে বেশি ট্রাই করে freelancer.com। এতে করে নিজেদের কাজটা চর্চাটাও হয়ে যায়, আর দ্বিতীয় কথা নিজের কাজটা প্র্যাকটিস হয়ে যায়। বায়ারের যে কথোপকথন, মানে বায়ার কীভাবে কাজগুলো দেয়, এই যে কথার প্রসেসিংটা, এই বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা চলে আসে, কনফিডেন্স চলে আসে। যখন সরাসরি কোনো একটা বায়ার কাজ দিবে তখন তার জন্য সুবিধা হয়। এভাবে আর কি freelancer.com-এ কাজ হয়। আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রপোজাল সিস্টেম। কোনো একটা বায়ার কাজ পোস্ট করবে, এবার আমরা তাকে প্রপোজাল পাঠাবো, আমি এই কয় ডলারে কাজটা করে দিতে পারবো, এই কয় দিনে কাজটা করে দিতে পারবো, এইভাবে আর কি। তো এই হচ্ছে কাজ পাওয়ার সিস্টেম, কিভাবে আমরা কাজ পেয়ে থাকি। সবথেকে বেশি পপুলার হচ্ছে ফাইবার থেকে আর্নিং করা, আর এটা সহজ, মানে একটা পর্যায়ে চলে যেতে পারলে মানে প্রচুর আর্নিং করা সম্ভব। তো এখানে আমার প্রেজেন্টেশনটা আরেকবার একটু উপস্থাপন করি। এখানে ফ্রিল্যান্সিং করে কীভাবে ইনকাম করা যায় এটা দেখালাম। এবার আমরা যা শিখবো তা মার্কেট প্লেসে চাহিদা কেমন, আমরা যে কষ্ট করে 6 মাস ধরে একটা বিষয়ের উপরে সময় দিব, শ্রম দিব, তো এটার আসলে চাহিদা কেমন মার্কেট প্লেসে, এটা তো আমাদের জানা উচিত, তাই না? এটা সম্পর্কে যদি একটু দেখাই, এখানে আমি এই ছোট্ট একটা শহর থেকে ছোট্ট একটা মানুষ, মাস শেষে 50-60 হাজার আমার আর্নিং হয়ে যায়। তো এরকম আমার চেনা জানা আমাদের এলাকাতে আমার কাছ থেকে কাজ শিখেছে এমন মানুষ আছে যারা আমার থেকেও বেশি ইনকাম করছে, এরকমও আছে। তো হয়তো আমার ক্যাটাগরিটা একটু মানে কি বলা যায়, আচ্ছা এই সম্পর্কে পরে বলি। এখানে আর্নিং বা চাহিদা, মার্কেট প্লেসের চাহিদাটা কেমন এটা সম্পর্কে যদি বলি, দেখেন এর 5টা কাজ রানিং, এর 5টা কাজ রানিং, এর 15টা। মনে হতে পারে লোগো ডিজাইন কয়জন করবে, এখানে 1,40,000 মানুষ, আমার 1,40,000 মানুষ না, হয়তো এর থেকে কম মানুষ বেশি গিগ দিতে পারে। একটা মানুষ 7টা 10টা 15টা 20টা পর্যন্ত গিগ দিতে পারে। যারা একটু ভালো পর্যায়ে যায় তারা একাই 20টা গিগ দেবে, মানে এই প্রেজেন্টেশন 20টা করে দেবে। তো এখানে হয়তো 50,000 মানুষ এই ফিল্ডে আছে, এই গ্রাফিক্স ডিজাইনে আছে পুরো ওয়ার্ল্ডে। তো 50,000 মানুষ প্রতিনিয়ত লোগো ডিজাইন করছে,
তো কয়টা কাজ থাকতে পারে? এটা মনে হতে পারে না? এটা তো একটা মানে যৌক্তিক একটা প্রশ্ন, তাই না? তো এখন আপনাদের দেখাবো আসলে এটার চাহিদা কেমন। আমাদের দেশে হয়তো লোগো ডিজাইন নিয়ে অত মাতামাতি নেই, কিন্তু বাইরের দেশে একটা চার দোকান দিলেও তারও লোগো ডিজাইন প্রয়োজন হয়, তারও হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার বা হচ্ছে পোস্টার, এগুলো ডিজাইন করানোর প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো করে কিন্তু সরাসরি গিয়ে কোনো একটা প্রিন্টের দোকানে গিয়ে সরাসরি ডিজাইনগুলো করায় নেয়, কিন্তু বাইরের দেশে এটা হয় না। বাইরের দেশের নিয়মটা হচ্ছে তারা অনলাইন থেকে ডিজাইনটা করায় নেয়, আর কোনো একটা প্রিন্টের দোকানে অনলাইনে সেই ডিজাইনটা দিয়ে দেয়, ওরা প্রিন্ট করে বাসায় ডেলিভার করে দিয়ে যায়, মানে তার ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে যায়। তো তাদের দেশে সময়ের অনেক মূল্য, তারা এসব কাজে সময় ব্যয় করে না, তারা এগুলো অনলাইন থেকে করিয়ে নেয়। বিষয়টা সহজ আরও তাদের দেশে কস্টটা অনেক বেশি হয়, তাদের দেশে শ্রমের মূল্য অনেক বেশি। কিন্তু এই যে আমাদের মতো কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এইসব দেশে একদম কম বাজেটে কাজগুলো করিয়ে নেয়, কিন্তু এই কম বাজেটটাও আমাদের জন্য অনেক হয়ে যায়। একটা $50, $100, মানে ওদের দেশে তো 50 টাকা 100 টাকার সমান। মানে বিষয়টা এমন, 50 টাকা 100 টাকাতে ডিজাইন করা নিচ্ছে, কিন্তু ওদের দেশে যদি এই ডিজাইনটা করাতে যায় তাহলে দেখা যাচ্ছে অনেক টাকার বিষয়, মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে আমাদের দেশ থেকে করিয়ে নিতে পারছে, আরও ভালো কোয়ালিটিফুল ডিজাইন পেয়ে যাচ্ছে। তো বিষয়টা এমন যে প্রথমত তাদের সময় সেভ হয় অনলাইন থেকে করাই নিলে, দ্বিতীয়ত তারা কম বাজেটে ভালো ডিজাইন পেয়ে যায়। তো এই কম বাজেটে ভালো ডিজাইন যাই করায় তাতে আমাদের জন্য অনেক। যেমন দেখেন, আমি আমার সম্পর্কে একটু আগে দেখালাম যে একটা $150 কাজ রানিং রয়েছে। তো ওইটা সম্পর্কে যদি একটু দেখাই, দেখেন $155 কাজ রানিং রয়েছে। $1 আমরা বাংলাদেশ ব্যাংকে যদি উইথড্র দিই 110 টাকা করে পাওয়া যাচ্ছে এখন। তো এখানে আমি হয়তো $130 মতো পাবো মার্কেট প্লেস থেকে কেটে কুটে। তো এই $130 13,000 টাকা মতো পেয়ে যাবো একটা কাজের বিনিময়ে। তো ওনার কথা মতো আমি 3টা ডিজাইন করছিলাম, এই যে এই 3টা ডিজাইন। তো এর ভিতরে তার এই ডিজাইনটা পছন্দ হয়, সে বলে দিস লোগো লুকস গ্রেট, এই বায়ারটায় আমাকে এটা বলে। তো তারপরে আমি এর হচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং প্রয়োজন, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, মেনু কার্ড ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, মানে 4-5টা জিনিস একসাথে দিতে হবে। তো মেন জিনিসটা হচ্ছে লোগোটা তার পছন্দ হয়েছে, বাদ বাকি কাজগুলো আমি হয়তো আজকে এটা কমপ্লিট করে দেবো। তো একটা কাজের বিনিময়ে 5,000, 10,000, 13,000, 15,000, মানে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। এ তো আমি বাজেট কম দিয়ে রাখছি, যারা বাজেট বেশি দিয়ে রাখছে তাদেরটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন আসলে কী পরিমাণ আর্নিং করা সম্ভব এখান থেকে। তো এখন একটু দেখাই, দেখেন এখানে রানিং কাজ দেখাচ্ছে, রানিং অর্ডার 5টা, 15টা, এর একটা কাজও রানিং নেই। এর কাজ দেবে কি? এর বেসিক প্যাকেজই $290, মানে 30,000 টাকা বেসিক প্যাকেজের দাম, একটা লোগো ডিজাইন করে 30,000 টাকা নেবে। তো দেখেন স্ট্যান্ডার্ডে $330, প্রিমিয়ামে প্রায় $400, মানে 40,000 টাকা জাস্ট একটা লোগো ডিজাইনের জন্য নেবে, 40,000 টাকা। তো এর একটা কাজও রানিং নেই। তো এখানে দেখেন, এখানে এর হচ্ছে 662টা কাজ রানিং, মানে মার্কেট প্লেসের ভ্যালুটা কত, মানে এর চাহিদা কত, এটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। তো এটা দেখেন 240, 464টা কাজ রানিং, এর হচ্ছে 15টা কাজ রানিং। দেখেন প্রচুর, এরকম যদি আমরা 5-10 পেজও চলে যাই তাও এরকম দেখতে পাবো প্রচুর কাজ রানিং। আচ্ছা, এখানে প্রবলেম দেখা দিচ্ছে, দেখেন এখানে দেখেন 46টে, 10টা, 13টা, এরকম। এ দেখেন 114টা কাজ রানিং, মানে পুরো ওয়ার্ল্ডে কত লোগো ডিজাইন প্রয়োজন, তাহলে বিষয়টা বোঝেন। মানে এরকম কাজ, একটা কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না, 3 ঘন্টা 4 ঘন্টায় কাজ শেষ। আর এরকম যারা 100, 200, 500 কাজ পায়, অল টাইম রানিং থাকে, এরা কিন্তু একা করতে পারে না, এদের একটা টিম আছে, বড় সড়ো টিম আছে, ওই টিম দিয়ে করায়, একা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এদের একটা ডেলিভারি টাইম হয়তো 3 দিন 5 দিন, এই 3 দিন 5 দিনের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে। এই যে 200-300 কাজ রানিং, এদের 3 দিন 5 দিনের ভিতরে কাজ কমপ্লিট করে দিতে হবে। তো এমন না যে এই কাজগুলো রানিং রয়েছে বছর বছর, এমন না, এই 2 দিন 3 দিনের ভিতরে এই কাজ কমপ্লিট করতে হবে। একটা কাজ করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে যদি একটু ভালোভাবে করা যায়। তো এরকম যদি আমরা 5 পেজ, 4 নম্বর পেজ বা 5 নম্বর পেজেও যাই, তাও দেখবেন প্রচুর কাজ রানিং রয়েছে। এই দেখেন এই 46টে, 4 নম্বর পেজে আছে 46টে কাজ রানিং, এর 300 কাজ রানিং, 14টা কাজ, 11টা কাজ রানিং। আমাদের প্রতিদিন যদি একটা কাজও আসে, তাও একটু হিসেব করেন
যদি অ্যাভারেজে $40 করেও আপনারা বাজেটটা নেন, $40 করেও নেন, যদি ডেলি একটা কাজ করেও আসে, এই স্বপ্নটাও যদি আপনারা দেখেন যে আমার বেশি দরকার নেই, 20টা 100টা 200টা দরকার নেই, আমার ডেলি একটা করে কাজ আসুক, তো যদি আমি একটু হিসেবটা করি, যদি অ্যাভারেজে $40 করেও ধরা হয়, 40 ইন্টু মাস শেষে 30টা কাজ যদি আমি কমপ্লিট করতে পারি, দেখেন $1200, $1200 যদি আমি বাংলায় টাকা দিয়ে গুণ করি, 110 করে গুণ করি, মানে 1 লাখের উপর ইনকাম সম্ভব। মানে আমরা কি 10 পেজ 20 পেজের ভিতরেও ঢুকতে পারবো না? এরকম তো হয় না। আমরা যদি 6 মাস লেগে থাকি তাহলে অবশ্যই একটা ভালো পর্যায়ে যেতে পারবো। অনেকে হয়তো জানেন যে ফ্রিল্যান্সিংয়ে অনেক মানুষ চেষ্টা করে কিন্তু সাকসেস হতে পারে না। এই সাকসেসটা হতে পারে না কী জন্য? এর মেজর একটা প্রবলেম হচ্ছে তারা আগ্রহটা বজায় রাখতে পারে না। আপনাদের ভিতরেও দেখবেন যে যারা এখানে কোর্স করতে আসছেন, আপনাদের ব্যাচের ভিতরে মাসখানেক ক্লাস করবে, করার পরে অনেকে ঝরে যাবে, অনেকে অন্তত 5-7 জন ঝরে যাবেই। ওরা হয়তো পেমেন্টও করে দিবে, তারপরেও তাদেরকে ধরে বেঁধে আনা যাবে না। কেন জানি না, এই কাজের ভিতরে ওদের ইচ্ছা থাকে না, মানে মোটিভেশনটা থাকে, দেখা যাচ্ছে 15-20 দিন, 1 মাস, তারপরে এই যে একটু 6 মাস একটু কষ্ট করবে। আসলে লার্নিং জিনিসটাই কঠিন, কোনো কিছু শেখা জিনিসটা কঠিন, এটা ধরে বেঁধেই করতে হয়। তো অনেকে চেষ্টা করে ফ্রিল্যান্সিংয়ে কিন্তু সাকসেস হতে পারে না। আর আহামরি এ কোনো রকেট সায়েন্স না যে আপনার অনেক মেধাবী হতে হবে ফ্রিল্যান্সিং শেখার জন্য, এরকম কিছু না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যদি আপনারা 6 মাস এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 ঘন্টা করে সময় দেন, আমি আপনাদের আশ্বস্ত করছি আপনারা 6 মাসের ভিতরে অবশ্যই ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় হয়, ইনকামে যেতে পারবেন। আচ্ছা, কোর্স মডিউলে যাই। চাহিদা সম্পর্কে বললাম। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাইরের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব। আমি নিজেও কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ সম্পর্কে অতটা অভিজ্ঞ না, এক্সপার্ট না। তো বাইরের সাথে কমিউনিকেশন অবশ্যই ইংরেজিতে করতে হবে, কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা এটা খুব সহজে করতে পারি। এটা সম্পর্কে যদি আমি একটা সরাসরি একটা কাজ সম্পর্কে দেখাই, দেখেন আমি সব কথা ট্রান্সলেট করি, আমি নিজে থেকে কোনো ওয়ার্ড লিখতে চাই না, মানে আমি কেন জানি অভ্যস্ত হয়ে গেছি এই গুগল ট্রান্সলেটে। এই হয়তো কিছু ট্যাম্পলেট আকারে কিছু কথা আমার আগে বানায় রাখা রয়েছে, যেমন একটু খেয়াল করেন, কমিউনিকেশন জিনিসটা খুবই ইজি হয়ে যায় যদি আপনি এখানে লিখে থাকেন। দেখেন আমার এতগুলো ট্যাম্পলেট কথা লেখা রয়েছে, এগুলো সম্পর্কে যদি আপনাদের একটু বোঝাই, দাঁড়ান আমি অন্য একটা মেসেজ অপশনে যাই। গতকালে রাতে আমার এই বায়ারটা মেসেজ দিয়েছে, কিন্তু আমি কি ভুলভাল লেগেছি খেয়াল করেন, হাসবেন। এটা মেসেজ দিয়েছে 12:47 রাত। হেই, হাউ ইউ ডুইং, ট্রাই টু গেট এ ফুড লোগো ফর মাই প্রোফাইল পিকচার। হয়তো অনেক ছোটো দেখা যাচ্ছে, আমার এখান থেকে ছোটো লাগছে, যাই হোক। তো উনি যে জিনিসটা বলছে যে তার একটা লোগো ডিজাইন প্রয়োজন, তো আমার একটা অটো মেসেজ তার সামনে চলে গেছে। কমিউনিকেশন জিনিসটা কীভাবে করে এটা একটু খেয়াল করেন। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, মানে অটো মেসেজ সম্পর্কে তো জানেন, ফেসবুকে বিভিন্ন পেজে যখন আপনি মেসেজ দেন দেখবেন অটো মেসেজ চলে আসছে, ওই জিনিসটা আর কি এখানেও সেট করা যায়। তো আমার একটা অটো মেসেজ আমি সেট করে রাখছি, সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, আই উড বি এ প্লেজার টু ওয়ার্ক উইথ ইউ, প্লিজ ট্রাই টু প্রোভাইড দিস ইনফরমেশন। আমি বলতে চাচ্ছি যে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, তো দয়া করে ইনফরমেশনগুলো দিন। লোগোর নামটা বলবেন, আপনার কাছে যদি কোনো স্যাম্পল ডিজাইন থেকে থাকে, লোগো ডিজাইনের অনেক স্যাম্পল থাকে ওদের কাছে, যে আমি এই ধরনের ডিজাইন আমি চাচ্ছি, তো সেটা চেয়েছি। তারপরে ওর বিজনেস সম্পর্কে না, ওর আইডিয়া, ওর কোনো লোগো সম্পর্কে কোনো আইডিয়া থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে বলছি। এরপর আরেকটা মেসেজ দিয়েছি যে হচ্ছে আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে আমি আপনার কাজটা শুরু করব, আর ইওর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড। আর ভালো সার্ভিস পেতে হলে অবশ্যই প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করতে হবে। প্রিমিয়াম প্যাকেজে বাজেট আমার মনে হয় $50 না $40 দেওয়া রয়েছে, তো ওইটা অর্ডার করলে সে সর্বোচ্চ পরিষেবা করে। আর ম্যাক্সিমাম সময় দেখবেন বাইরেরা প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করে। তো এই ছিল আমার অটো মেসেজ। তারপর
এই দেখেন, এটা আমি ঘুমির ঘরে ভুলভাল লেগেছি, আর ইউ দেয়ার লিখছি, এটা মানে উল্টোপাল্টা হয়ে গেছে। তো উনি বলছে ইয়েস আই এম হেয়ার। তো আই জাস্ট নিড সামথিং সিম্পল লাইক হোয়াট ইউ হ্যাভ অ্যাবভ। উপরে আমার ডিজাইনের স্যাম্পল দেওয়া রয়েছে, বলছে যে আপনি উপরে যেমন করেছেন এই ধরনের ডিজাইন আমার প্রয়োজন। তো লাইক হাউ ইউ, আচ্ছা, যে কথাটা আমরা বুঝতে না পারি, আমি বেশিরভাগ সময়ই কথা বুঝতে পারি না, তো সেটা আমরা এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে দিয়ে, যেমন আপনি কিভাবে পিৎজা চিকেন এবং বার্গার ছবি পেয়েছেন, আমি আসলে কমিউনিকেশনটা কিভাবে আমরা করি সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি, আর আশ্বস্ত করছি যে ইংলিশে আমরা মানে আমাদের দেশে পড়ালেখার সিস্টেমটা এমন যে মাস্টার্স কমপ্লিট করলেও আমরা ঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারি। তো এটা সবারই ভিতরে একটা ভীতি কাজ করে যে ইংলিশে দুর্বল হলে আমরা কি করতে পারি। তো যেমন আপনি পিৎজা চিকেন এবং বার্গারের ছবি পেয়েছেন, তো উনি যে ছবি দিয়েছে ওই ধরনের ডিজাইন তার প্রয়োজন, এটা আমার বোঝাচ্ছে। তো এখানে খেয়াল করেন, আমরা দেখেন কিভাবে আমি আবার কমিউনিকেশনটা করি, আমরা ভয়েসেও বলতে পারি, আবার এখানে লিখেও দিতে পারি। তো একটু ভয়েস সিস্টেমটা একটু দেখাই। ঠিক আছে, আমি আপনার কাজটি করতে আগ্রহী, আপনি অর্ডারটি করতে পারেন। দেখেন, জাস্ট এখানে মুখে বললাম, এখানে ইংলিশ হয়ে গেল। তো ওকে, আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ, ক্যান প্লিজ অর্ডার। আচ্ছা, এখানে কিছু টেকনিক আছে, গুগল ট্রান্সলেট ব্যবহার করারও কিছু টেকনিক আছে। তো যেমন ঠিক আছে, এখানে একটা কমা দিলে গ্রামারটা ঠিক থাকবে, আমি আপনার কাজটি করতে আগ্রহী, এখানে হয়তো একটা ফুল স্টপ দেওয়া যেতে পারে, আপনি অর্ডারটি করতে পারেন। তো এখন দেখেন এই ইংলিশের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আই এম ইন্টারেস্টেড ইন ডুইং ইউর ওয়ার্ক, ইউ ক্যান প্লেস দ্য অর্ডার। বিষয়টা বুঝতে পারছেন? মানে এখানে ইংরেজি এই গুগল ট্রান্সলেট ব্যবহার করাও একটা টেকনিক আছে, এটা ফলো করলে যেখানে জাস্ট কপি করলাম, আমি এখানে গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, মানে কমিউনিকেশন কত ইজি এটা আপনাদের আর কি বোঝানোর চেষ্টা করছি। তো এটা ছিল এই সম্পর্কে বলা। এরপর বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এই সম্পর্কে একটা ধারণা দিলাম। এবার এই কাজ শেখার জন্য আপনার করণীয়, এখানে যারা কোর্স করতে আগ্রহী, আমি আগেও বলেছি তাদের পার্সোনালভাবে, এখনও বলছি যে আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন 3 মাসের মধ্যে কম্পিউটার কিনতেই হবে। যদি 3 মাসের ভিতরে কম্পিউটার কেনার অ্যাবিলিটি না থাকে, আমি বলবো তার কোর্স করার দরকার নাই। কারণ আমরা 3 মাস ধরে এখানে ডিজাইন শেখাবো, 6 মাসের কোর্স, কিন্তু 3 মাস ধরে আমাদের এই কম্পিউটার থেকে আপনারা ডিজাইন শিখে যাবেন। আমি বিশ্বাসী এই যে আমার প্রথম ব্যাচের যারা ভাইরা রয়েছে, ওরা 1 মাসের ভিতরে ডিজাইন শিখে গেছে, 1 মাসের ভিতরে ওরা মোটামুটি ডিজাইন করছে। তো 3 মাসের ভিতরে হয়তো আরও ভালো ডিজাইন শিখে যাবে। তো 3 মাসের ভিতরে ডিজাইন শিখবে। 3 মাস পরে আমাদের প্ল্যান বা আমার প্ল্যান আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো, যেমন হচ্ছে ফাইবার, freelancer.com, যেখান থেকে আর্নিংগুলো হয়ে থাকে। তো ওখানে অ্যাকাউন্ট করার জন্য সব ব্যক্তিগত তথ্য এখানে তো এখানকার কম্পিউটার দিয়ে সম্ভব না, এটা অবশ্যই আপনাদের কম্পিউটার লাগবে। আপনাদের 3 মাসের ভিতরে কম্পিউটার কিনতে হবে। এখন এখানে অনেকের মনে হতে পারে কম্পিউটারের বাজেট তো অনেক, এটা তো আমার অ্যাবিলিটি নেই। আমি বলবো ভাই, যদি 10 থেকে 15,000 টাকাও আপনার থেকে থাকে, তাও আমাদের এই কাজ করার জন্য আপনি কম্পিউটার কিনতে পারবেন। যদি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার, ওই যে ফেসবুক মার্কেট প্লেস, বিক্রয়.com, এখান থেকে খোঁজখবর নেন, লোকেশন কালীগঞ্জ, ঝিনাইদহ, যশোরের ভিতরে দেন, তাহলে দেখবেন এর ভিতরে মানে দেখা যাচ্ছে 40,000 টাকা দামের কম্পিউটার আপনি 20,000 টাকায় পেয়ে যাচ্ছেন, 30,000 টাকা মানে হাফ দামে পেয়ে যাবেন। তো যাদের বাজেটে স্বল্পতা আছে তারা 10-15,000, আমি এখানে এমনও কম্পিউটার আছে 6,000 টাকায় কিনেছি। মানে আমাদের এই কাজ খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, সমস্যা কোথায়? তো মূল কথা হচ্ছে কম্পিউটার 3 মাসের ভিতর কেনাই লাগবে। যদি এই অ্যাবিলিটি না থাকে তাহলে আমি বলবো কোর্স করার দরকার নেই, এখানে অনেকে আগ্রহী, তাদেরকে সুযোগ দিন। আচ্ছা, এখানে আমাকে আগ্রহী মানে কালকে কথা হলো প্রায় 24 জন মতো আসতে আগ্রহী। 18 জন কি হয়েছে আদেও? 16 জন হয়েছে। 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 জন। 15 জন আছে। আচ্ছা, 15 জন। আর 2 জন হচ্ছে আসবে বলছে, ওরা টাকাও দিয়ে দিয়েছে, ওরা নিশ্চিত আসছে। প্রথম ক্লাসে ছিল তো, 15 তারিখে তো আমাদের প্রথম ক্লাস ছিল, তো এই কারণে আজকে ক্লাসে আসেনি। তাহলে 15 আর 2, 17 জন হচ্ছে।
আচ্ছা, ঠিক আছে, 17 জন হোক বা যাই হোক, আমরা এই ব্যাচটা এখন থেকে শুরু করে দেব। আচ্ছা, এখন আমাদের সিট এখানে 18টা, কিন্তু বলছিল 25 জন মতো আসবে, আজকে আসার কথা, কিন্তু তারা অনেকে আসেনি। এটাই হয়ে থাকে, মানে অনেকে আগ্রহী কিন্তু সময় মতো তাদেরকে পাওয়া যায় না। আচ্ছা, এরপর 3 মাসের ভিতরে কম্পিউটার কিনতে হবে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। মানে এটা খুবই সিরিয়াস একটা কথা যে যদি একটা ক্লাস কোনোভাবে মিস দেন, হয়তো ব্যাকআপ ক্লাস থাকবে, আমার এই স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদেরকে ইউটিউবে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক। জাস্ট ক্লিক করে আপনারা আপনাদের অবসর টাইমে এটা দেখে নিতে পারবেন ক্লাসে কী কী হলো না হলো। কিন্তু এই ব্যাকআপ ভিডিওর আশায় থাকা যাবে না, কারণ আমরা মানে শেখানোর প্রসেসটা এমন হয় যে 10 মিনিট ধরে আমি একটা টপিকসে কথা বলবো বা স্ক্রিনে দেখাবো, এটা আপনারা আবার নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেদের কম্পিউটার থেকে প্র্যাকটিস করবেন। আমার সহযোগী 2-3 জন আছে, তারা আপনাদেরকে কোন জায়গায় ভুল যাচ্ছে বা কোথায় বেঁধে যাচ্ছেন ওই বিষয়টা সলভ করে দিবে। এভাবে যেহেতু কাজগুলো করা হবে, সেহেতু যদি আপনারা একটা ক্লাস মিস দেন বা ব্যাকআপ ভিডিওর আশায় থাকেন, তাহলে কিন্তু কাজ শেখাটা অনেক পিছিয়ে পড়বে, ধারাবাহিকতা নষ্ট হবে। আচ্ছা, কোর্স চলাকালীন সময়ের মধ্যে ইনকাম করার আগ্রহ থাকতে হবে। মানে যদি আপনার কাজ শেখার একাগ্রতা বা আগ্রহ বেশি না থাকে, তাহলে কিন্তু এখানে সাকসেস হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আমার কঠিন কাজ না, তারপরেও 6 মাস ধরে আপনাকে শিখতে হবে, তো নিজের ভিতরে অনেক ইচ্ছা শক্তি আগ্রহ থাকতে হবে, এটা হচ্ছে কথা। আর সোশ্যাল মিডিয়ায় ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন গ্রুপ বা কমিউনিটিতে যুক্ত হতে হবে। যদি আপনারা এই কোর্সে এখন আজ থেকে মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি কোর্সে ভর্তি হব বা এই কোর্সটা করব, আমি বলবো হচ্ছে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সারদেরকে ফলো করতে হবে। বাংলাদেশে বিভিন্ন ফ্রিল্যান্সাররা আছে যারা ইউটিউবে আছে, সার্চ করলে পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং নিউজ বা ফ্রিল্যান্সিং, এই ধরনের সার্চ দিলে আপনাদের সামনে যখন ইউটিউবে যাবেন, যখন ফেসবুকে যাবেন, ওই ধরনের নিউজ আপনার সামনে আসবে। এতে করে এই যে লং টার্মে একটা প্রসেসটা আপনারা কাজ শেখার পিছনে সময় দেবেন, এই আগ্রহটা বজায় থাকবে। ভিতরে অবশ্য অনুপ্রেরণার প্রয়োজন আছে, ইন্সপাইরেশনের প্রয়োজন আছে। আচ্ছা, এরপর আমাদের এই কোর্সে যেভাবে ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে 2 ঘন্টা করে। আপনাদের দ্বিতীয় ব্যাচটা শুরু হবে আজ থেকে, তো ক্লাস শুরু রবি, মঙ্গল, বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাস নেওয়া হবে। প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, প্রতিটা বিষয় ভালোভাবে শেখানো হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ের ভিতরে মার্কেট প্লেসে মানে উপার্জন করার সুযোগ থাকবে। সুযোগ বলতে আমি আত্মবিশ্বাসী, আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। 3 মাস ধরে ডিজাইন শেখানোর পরে যখন মার্কেট প্লেসে যাবো, ফাইবার, freelancer.com কাজ পাওয়া অতটা কঠিন বিষয় না। লেগে থাকলে মানে 2 মাস 3 মাসের ভিতরে আপনারা একটা ভালো আর্নিংয়ে যেতে পারবেন, এটা আমি বিশ্বাসী। আচ্ছা, এরপর কোর্সের আউটলাইনটা আমরা যা শেখাবো, এই 6 মাস ধরে যা শেখাবো, কম্পিউটারে আমি একদম বেসিক থেকে শুরু করব। বেসিক বলতে এখানে অনেকে আছে একদম কম্পিউটার সম্পর্কে মোটেও ধারণা নেই, অনেকে আছেন যে একটু ভালো পর্যায়ে আছেন, অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে কম্পিউটারের। তো আমি একদম মাউস ধরা থেকে শুরু করব। মাউসের কোন বাটনের কী কাজ, কিবোর্ডের কোথায় কী কাজ, এমন না যে এগুলোর পিছনে আমি অনেক বেশি সময় দেবো, এমন না। যেমন গত ব্যাচেও আমি এভাবে ক্লাস নিয়েছি, তো 1 মাসের ভিতরে তাদের এখন 1 মাস 10 দিন হয়েছে, 40 দিনের ভিতরে 15টা ক্লাস নিয়েছি, সপ্তাহে 3 দিন করে 15টা ক্লাস নিয়েছি। 15টা ক্লাসের ভিতরে ওরা এখন মোটামুটি আর্নিং করছে বলছি, ভুল বলছি, ডিজাইন করছে। আমি যদি আমার চ্যানেলে যাই, এখানে দেখেন 15 নাম্বার ক্লাস, এইটুকু। তো ওরা এই ধরনের ডিজাইনটা মোটামুটি করা শুরু করে দিয়েছে। তাদেরকে আমি কী কী শেখাইছি এটা যদি একটু বলি। কিবোর্ডে যে কীগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করি, মাউস, এরপর কম্পিউটারের ভিতরে যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে নোটপ্যাড অনেক সময় আমাদের প্রয়োজন হয়, অনেক সময় মানে অনেক বেশি প্রয়োজন হয়। তারপর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, মানে আমাদের যে কম্পিউটারের যে মেমোরি আছে, সহজ ভাষায় মেমোরি বা হার্ড ডিস্ক, এসএসডি বা স্লট যাই বলেন, এটা ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তো এটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা দিব। এরপর
আচ্ছা, এরপর নোটপ্যাড ব্রাউজার। আমরা যে কাজগুলো করে থাকি এগুলো তো সবসময় ক্রোম ব্রাউজার ব্যবহার করি। আমরা ফোনে কি কোনো অ্যাপস ব্যবহার করি, কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু ব্রাউজার ব্যবহার করি। ফেসবুক চালালেও ব্রাউজার হচ্ছে, এই যে ফাইবার বা যেসব সাইট আছে, ইউটিউব চালায়, সবই কিন্তু ব্রাউজারের মাধ্যমে করে থাকি। ক্রোম ব্রাউজার সব থেকে পপুলার, সব থেকে ইউজার ফ্রেন্ডলি, ওইটা ব্যবহার করি। তো ব্রাউজার সম্পর্কে একদম মানে সূক্ষ্ম ধারণা আপনাদেরকে দিব, আজকের ক্লাসেই দেওয়া হবে। তো এরপর আছে গুগল শিট, গুগল ড্রাইভ, জিমেইল, মানে মেইল কীভাবে বায়ারের সাথে কমিউনিকেশন, মেইলে যোগাযোগ করা যেতে পারে। এরপর সেখানে হবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বেসিক টু অ্যাডভান্স, ভালোভাবে ধারণা দেওয়া হবে, মানে যেই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। এরপর আমরা যা শিখবো, লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, স্টেশনারি ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্রোশিয়ার, ফ্লায়ার, ব্যানার্স ডিজাইন, এগুলো শিখবো আমরা 3 মাসের ভিতরে। 3 মাসের ভিতরে আমরা ডিজাইন একটা ভালো পর্যায়ে শিখতে পারবো, যেটার মাধ্যমে আমরা। আচ্ছা সাইমন, সব কম্পিউটার অন করো তো, সবার কম্পিউটার অন আছে কিনা দেখো। আচ্ছা, তো এই 3 মাসের ভিতরে এমন ডিজাইন শিখতে পারবো যাতে করে কোনো একটা বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, তাকে যেন আমরা প্রপারলি কনভিন্স করে তাকে স্যাটিসফাই করতে পারি। এই পর্যায়ে পর্যন্ত ডিজাইন শিখবো। হয়তো এক্সপার্ট হতে পারবে না, এক্সপার্ট হতে একটু সময় লাগে, কাজ করতে করতে মানুষ কোনো বিষয়ে এক্সপার্ট হয়। আচ্ছা, এরপর বাকি 3 মাস আমরা ফাইবার, freelancer.com, আপওয়ার্ক এবং আদার্স যেসব মার্কেট প্লেস থেকে আমাদের আর্নিংটা হয়ে থাকে, ওই সব মার্কেট প্লেসে আর্নিংয়ের প্রসেসটা চালাবো। আর আমি আশাবাদী আপনারা ওই 3 মাসের ভিতরে আর্নিং করতে পারবেন, সবার মোটামুটি একটা আর্নিংয়ের পর্যায়ে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এই ছিল কোর্স সম্পর্কে বলা। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। এখানকার আমি বলছি হচ্ছে, আমি অ্যাকাউন্ট খোলা দেখাই দিব, অ্যাকাউন্ট সম্পর্কে কারো কোথাও বেঁধে গেলে ওটাও সলভ করে দিব, কিন্তু এখানকার কম্পিউটারে খোলা হবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট না খোলার কোনো অপশন নেই। আমি যেভাবে দেখাই দিব, আবার ইউটিউবে ভিডিও থাকবে, দেখে দেখে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার অভ্যাস আছে, ওরকম। আচ্ছা, ওই পিসিটা একটু মানে ভালো না, ভিজুয়াল ভালো না এখানে, মানে আচ্ছা, ও একটা ভালো প্রশ্ন করেছে যে আমরা অ্যাকাউন্ট করব কিভাবে, কি দেখি। তো বিষয়টা কি, অ্যাকাউন্ট খোলা কোনো বিষয় না, অবশ্যই এটা একটা প্রফেশনালভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে। ইউটিউবে সচরাচর অনেক ভিডিও আছে, আমি একভাবে দেখাই দিব, ইউটিউব থেকে 2-3টা ভিডিও দেখলে বিষয়টা একদম পানি পানি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, সবার পিসি অন হয়েছে কিনা একটু দেখেন। আচ্ছা, সবার প্রথমে যেটা বললাম যে আমি একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি, একদম শুরু থেকে। তো প্রথমে মজার বিষয়, এটা আসলে মজার, যে মাউস থেকে শুরু করবে, MAUS মাউস। ইঁদুর চলে আসছে। আচ্ছা, এটা ওপেন করি। আচ্ছা, আমার পিসিতে ডাউনলোড করা আছে।
আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এখানে অনেকে আছে কম্পিউটার সম্পর্কে ধারণা, আমি এখন থেকে মানে আমি ভেবে নিচ্ছি আপনারা কখনো কম্পিউটার চোখে দেখেননি, আপনাদের ওই লেভেল থেকে এখন শুরু করব। তো প্রথমে আমাদের কম্পিউটার চালানোর জন্য, অপারেট করার জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয় মাউসটা, তাই না? মাউসটা হাতের ভিতরে সবসময় নড়াচড়া করতে হয়। তো মাউস সম্পর্কে বলি, মাউস গেমিং মাউসে অনেকগুলো বাটন থাকে, কিন্তু নর্মাল মাউসে দুইটা বাটন থাকে। এখানে একটা লেফট বাটন বলে, বাম পাশেরটা লেফট বাটন, ডান পাশেরটা রাইট বাটন। আমি অনেক সময় যখন কাজ করব লেফট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন এটা বলতে পারি, তখন বুঝে নেবেন বাম পাশেরটা লেফট বাটন, বাম লেফট, রাইট সাইডেরটা রাইট বাটন। তো লেফট বাটনের কী কাজ এটাও দেখাচ্ছি, রাইট বাটনের কী কাজ সেটাও দেখাচ্ছি। তো এটা হচ্ছে স্ক্রল। স্ক্রল বলতে এটা একটা চাকা, এটা ঘোরালে স্ক্রল হয়। তো এটা অনেক সময় এটার উপরে বাটনও থাকে, ঠিক আছে? এটা 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 মানে ওই চাকার উপরে ক্লিক করলেও ক্লিক হয়। তো ওই সব বিষয় না, বিষয় হচ্ছে লেফট বাটন, রাইট বাটন আর স্ক্রল ঘোরানো। তো এরপরে কিবোর্ডটা একটু দেখাই। কিবোর্ডে সব থেকে বেশি ব্যবহার করা হয়, আচ্ছা আমি একটুখানি ধারণা দিই। কিবোর্ডে এইগুলো হচ্ছে ফাংশন কি, F1 F2, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের কাজের ক্ষেত্রে F1 F2 ফাংশন কির প্রয়োজন নেই। এখানে খেয়াল করেন, এগুলো হচ্ছে নাম্বার কি। নাম্বার কি এখানে দুই পাশে আছে, এই পাশে আছে আবার এই পাশে আছে নাম্বার কি। এখন এখানে এটা হচ্ছে শিফট, অনেকের শিফট, আমার এই যে এই কিবোর্ডের শিফটের জাস্ট এই আইকনটা আছে, এই যে আপ অ্যারো না, এরকম শুধু আইকন আছে, শিফট লেখা নাই। তো যাদের কিবোর্ডে শিফটের আইকন আছে, শিফট লেখা নেই, তারা বুঝে নেবেন এইটা হচ্ছে শিফটের আইকন। এটা কন্ট্রোল, এটা অল্টার। কন্ট্রোল CTRL লেখা থাকে, অল্টার হচ্ছে ALT লেখা থাকে অনেক সময়। হ্যাঁ ভাই, হ্যালো শামীম ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, ওই মানে ঝামেলা হচ্ছে, হয়তো উইন্ডোজ দিতে হবে। হ্যাঁ, তো উইন্ডোজ দিয়ে নিতে হবে না আজকে। হ্যাঁ এসেছে, কিন্তু এখন 4 কোণা দেখা যাচ্ছে ভাই। আচ্ছা একটু সবাই একটু খেয়াল করেন। তো কন্ট্রোল অল্টার শিফট এটা আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটা স্পেস, এগুলো হচ্ছে লেটার কি। এই যে ক্যাপস লকে দিলে সব লেখা বড় হাতের লেখা যায়, আবার এটা প্রেস করলে ছোটো হাতের লেখা যায়। এরপরে এন্টারও খুব বেশি ব্যবহার করা হয়। আবার এই পাশেও দেখেন শিফট আর কন্ট্রোল আছে, আপ অ্যারো, ডাউন, এগুলো অ্যারো চিহ্ন। এরপর এখানেও এন্টার আছে, এখানেও এন্টার আছে। তো আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হয় কন্ট্রোল শিফট অল্টার, মানে আমরা যখন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করি সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার শিফট এগুলো ব্যবহার করা হয়। এরপর স্পেস, তারপর শিফট কন্ট্রোল, এগুলো এই যে এখানেও অল্টার কন্ট্রোল শিফট আছে, অ্যারো চিহ্ন আছে। তো এ হচ্ছে কিবোর্ড। ওকে, এখন যেটা শেখাবো সেটা হচ্ছে এটা নোটপ্যাডে আমরা কি করব, বেসিক বিষয়গুলো লিখব। আপনারা হয়তো অনেকে কম্পিউটারে বেসিক যে কোর্সগুলো করেছেন, সরকারি যে কোর্সগুলো থাকে সার্টিফিকেটের আশায়, সেখানে হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে লেখা শিখেছেন, এক্সেলে লেখা শিখেছেন। তো আমাদের অত ভারী সফটওয়্যার দরকার নেই, আমাদের জাস্ট একটা নোটপ্যাড, হালকা সফটওয়্যার হলেই হচ্ছে, জাস্ট লেখাগুলো থাকবে। তো এখানে আমরা লেখাগুলো লিখি, তাই না? তো এই লেখাগুলো কিভাবে আমরা সেভ করতে পারি এটা সম্পর্কে দেখাবো, ঠিক আছে? আচ্ছা সবাই একটু হচ্ছে নোটপ্যাডটা ওপেন করেন তো সবার পিসি থেকে। আমি একটু আপনাদের থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আমাদের এই প্রজেক্টরটা কালকে মানে ক্লাস চলাকালীন সময় প্রথম ব্যাচের ক্লাস চলাকালীন সময়ে কারেন্ট চলে যায়, যার কারণে কারেন্ট আসার পরে এটা ট্রাবল দেখা দিচ্ছে। তো আমি গতকাল ঢাকায় কল দিয়েছিলাম, এটা চেঞ্জ করতে হবে, হয়তো 2-3 দিনের ভিতরে এটা চেঞ্জ করে ফেলবো।
তো এর ভিতরে এই যে এটা আসলে অস্বস্তিকর। আচ্ছা, আমি একটু ছোট করে দেখাচ্ছি, কারণ হচ্ছে যখন আলোটা বেশি হয়ে যাচ্ছে এখানে সবুজ হয়ে যাচ্ছে, আলো অনেক বেশি হলে সবুজ হয়ে যাচ্ছে, এটা প্রবলেম দেখা দিয়েছে কাল থেকে। আচ্ছা, একটু খেয়াল করেন, প্রথমত এই নোটপ্যাডে আমরা কি করি, প্রথম কাজ এখানে শুধু লেখা, তাছাড়া কোনো কাজ নেই। লেখা, কোনো একটা কিছু লিখলেন। আচ্ছা, সবাই সবার নামটা লেখেন তো, দেখি কেমন পারেন। আচ্ছা, এখন এই লেখার স্টাইলটা বড় করা যায় কিভাবে সেটা একটু দেখেন। ফন্ট স্টাইল চেঞ্জ করার দরকার নেই, বেসিকভাবে যেটা আছে সেটাই থাকবে। সবাই একটু এদিকে খেয়াল করেন, আমরা ফরম্যাট থেকে ফন্টের সাইজটা বড় করতে পারি। ফরম্যাট থেকে ফন্ট থেকে এখান থেকে যে সাইজ অনেকে 12 থাকে, তো এটা একটু বাড়িয়ে নেন, 26 করে দেন, ওকে দেন। তো এভাবে সাইজটা বড় করা যেতে পারে। আচ্ছা, সবাই সবার নাম লিখেছেন, এখন আমরা দেখবো হচ্ছে ফাইলটা সেভ করার বিষয়টা। সবাই একটু খেয়াল করেন, Ctrl+S দিয়ে সেভ করা যায়, আবার ফাইল থেকে ম্যানুয়ালভাবে এই যে শর্টকাট কি Ctrl+S, কন্ট্রোল প্রেস করে ধরে যদি এসে প্রেস করি তাহলে এই ফাইলটা সেভ হবে। তো আমি এটা সেভ করব, Ctrl+S দিলাম। এবার আমাকে একটা উইন্ডো আসছে, একটা পারমিশন চাচ্ছে আপনি কোথায় সেভ করবেন, ফাইলটা কোথায় সেভ করবেন। সবাই এদিকে খেয়াল করেন, ডিসপ্লেতে তাকালে হবে না, ফাইলটা কোথায় সেভ করবেন, এই যে সেভ করার বিষয়টা একটু খেয়াল করেন। আমরা বেশিরভাগ সময় ফাইলগুলো সেভ করি ডিসপ্লেতে, মানে আপনাদের এই ওয়ালপেপারের নাম হচ্ছে ডেস্কটপ, মনে থাকবে। ডেস্কটপ হচ্ছে ওয়ালপেপার, কম্পিউটারের ভাষায় বলা হচ্ছে ডেস্কটপ মানে আপনার কম্পিউটারের যে ওয়ালপেপার আছে সেখানে। তো আমি এখানে সিলেক্ট করে দিছি, সিলেক্ট করাতে দেখেন দিস পিসি, এরপরে ডেস্কটপ, এখানে দেখা যাচ্ছে যে আমি ডেস্কটপেই সেভ করছি। তো আমি সিলেক্ট করে দিলাম লোকেশন, কোথায় সেভ করব। এরপর দেখেন ফাইল নেম, আমি যে ফাইলটা এখন সেভ করব এটা কি নামে সেভ করব, এটা দেওয়া যেতে পারে। আমি আমার নাম দিয়েই সেভ করি। তো এরপরে সেভ, এখানেও ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের এন্টার প্রেস করলেও সেভ হয়ে যাবে। তো এটা আমি কেটে দিচ্ছি। এই দেখেন নয়ন নামে একটা ফাইল টেক্সট ডকুমেন্ট সেভ হয়েছে। এটা আমি কম্পিউটার বন্ধ করে দিলেও ভবিষ্যতে যদি আমি এটা অন করি ডাবল ক্লিক করে, ওই যা লিখেছিলাম তাই ওপেন হবে। এই সেভ করাটা সবাই একটু করে দেখান তো। সবাই সবার ভিতরে ওই টেক্সট ডকুমেন্টটা ওপেন করে নাম লিখবেন, নাম লিখে লোকেশন সেট করবেন ডেস্কটপে। ডেস্কটপ সেভ করার পরে সেভ করেন।
ওটা কাজ হচ্ছে না, ওটা একটু দেখো তো কি হয়েছে। আচ্ছা, সবাই সেভ করতে পেরেছেন? আচ্ছা, যারা নতুন আছেন তাদের জন্য বিষয়টা কঠিন, আর যারা পারেন তাদের কাছে মনে হচ্ছে যে কি শেখাচ্ছি, তাই না? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। প্রথম চান্সে পারবেন না, এটাই স্বাভাবিক। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, যারা পেরেছেন তারা একটু খেয়াল করেন। ভাই, হ্যালো, একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি, এখন খেয়াল করেন। প্রথমত নোটপ্যাড যদি আপনারা খুঁজে না পান, আচ্ছা ইউনুস, এদিকে খেয়াল করতে হবে সবাই। আমি যখন কাজ শেখাবো, কোনো কিছু দেখাবো, কেউ না না এখন দেখানো দরকার নেই, আমি যখন দেখাবো সবাই তখন এইদিকে খেয়াল করবেন। কারণ হচ্ছে যে শিখতে চাচ্ছে তার ক্ষেত্রে ওই পাশে কথা বললে তার জন্য মনোযোগ নষ্ট হতে পারে। প্রথমত যে কোনো অ্যাপস যদি খুঁজে না পান, এখানে সার্চ বার থেকে সার্চ দিবেন যে কোনো অ্যাপস। আমি নোটপ্যাড লিখবো, এই দেখেন অত সাজেস্টে চলে এসেছে, NO লিখেছি, এতে সাজেস্টে চলে এসেছে নোটপ্যাড। তো এখানে ক্লিক করলে আমি নোটপ্যাডটা ওপেন করতে পারবো। তো এখানে আপনি লিখবেন, যে কোনো কিছু লিখতে পারেন। এই ফাইলটা আপনাকে সেভ করে দেখাতে হবে, এটা আপনাদের প্রথম কাজ। তো ফাইল থেকে সেভ দিতে পারি, অথবা Ctrl+S দিয়ে সেভ দিতে পারি। Ctrl+S অথবা ম্যানুয়ালভাবে ফাইলে গিয়ে সেভ দিব। এখন প্রথমে এখানে একটা আপনার সামনে পপ আপ আসবে, এখানে বলবে আপনার কাছে পারমিশন চাইবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, একটা লোকেশন দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিলেন, অথবা আপনি আপনার পার্টিশনে কোথাও এক জায়গায় দিতে পারেন। তো যেটা সহজ সেটা আপনাদের দেখাচ্ছি। তো ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এরপর আমি একটা নাম দিব, এই যে এখানে, আর এটার কোনো কাজ না, এইটাই ফাইল নেম, এখানে একটা নাম দিব যে CLASS +1, আমি এই নামটা দিলাম, দিয়ে এন্টার অথবা এখানে সেভ। বিষয়টা বোঝা গিয়েছে? ক্লিয়ার? এই যে সেভ দিলাম, এই ডকুমেন্ট আমি কেটে দিলাম, দেওয়াতে এই যে সেভ হয়ে গেছে +1 নামে। এই জিনিসটা সবাই একটু করে দেখান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ও আমি আসলে ক্লাস নিচ্ছি, তো এই কারণে আমি আর কল ব্যাক দিইনি। ভাই যদি সময় থাকে একটু আমার অফিসে আসেন, তো দেখা করে মানে ওই দিক। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা পরে দেখা হবে না, সমস্যা নেই। সবাই কি পেরেছেন ফাইল সেভ করতে? আচ্ছা, সেভ শিখলাম, এবার আমরা শিখবো সেভ অ্যাজ। সেভ শিখলাম, এবার শিখবো সেভ অ্যাজ। আচ্ছা, আমি এই ফাইলটা আবার ওপেন করলাম। কোনটা ওপেন করলাম? আমার সেভ করা ফাইলটা। সবাই এদিকে খেয়াল করেন, সেভ অ্যাজটাও গুরুত্বপূর্ণ। সেভ শিখলাম, এবার আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টটা, এটা না, আমি আমার ওই নাম দিয়ে যেটা করছিলাম ওইটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি চাচ্ছি আমার আগের ফাইলটা আগের মতোই থাকুক, এটাও ডিলিট করে দিই, দিয়ে এবার বোঝাই। আমি চাচ্ছি আমার আগের ফাইল যেটা সেভ করা রয়েছে অলরেডি, সেভ অ্যাজ হয় সেভ করার পরের পর্যায়ে। তো নয়ন আমার নামটা লেখা রয়েছে, ভালো কথা, সেভ করা রয়েছে, অলরেডি সেভ করা রয়েছে। আমি চাচ্ছি আমার আগের ফাইলটা আগের মতোই থাকুক, সাথে করে আমি আরেকটা ডকুমেন্ট নেব এর ডুপ্লিকেট, যেটাতে ভিন্ন কিছু লেখা থাকবে, অথবা আগের মতোই থাকবে, একটা ডুপ্লিকেট নেব। সেটার ক্ষেত্রে আমরা সেভ অ্যাজ ব্যবহার করব। আচ্ছা, আমি এক কথা বারবার বলতে হচ্ছে, ভাই এইদিকে খেয়াল করতে হবে, আপাতত কাজ করার দরকার নেই। আমি যখন কোনো বিষয় দেখাবো এই দিকে তাকায় থাকতে হবে। আচ্ছা, তো আমি
গ্রাফিক্স ডিজাইনার লিখলাম। আমি চাচ্ছি যে এই ফাইলটা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজের মানেটা কি এবার দেখেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজের হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস। তো আমি ম্যানুয়ালভাবেই দিই কন্ট্রোল শিফট এস। এবার যেহেতু আরেকটা ডকুমেন্ট তৈরি হবে, আবারও আমাদেরকে হচ্ছে একটা তৈরি করতে হবে, মানে আমাদের কাছে পারমিশন চাইবে কোথায় সেভ করব। তো সেবার লোকেশনটা সেট করে দিই, ডেস্কটপে সেভ করব, নয়ন 2 দিয়ে সেভ করি, সেভ। দেখেন এটা হচ্ছে আগের ফাইল, এটা ওপেন করে আমি আরেকটা ফাইল তৈরি করেছি ওইটার উপর, ওটার সাপেক্ষে, ঠিক আছে। তো এটা প্রথমে ওপেন করি, দেখেন এখানে নয়ন খান লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে গ্রাফিক ডিজাইনার। তো এই হচ্ছে সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্য। এবার দেখাবো সেভ করা ফাইলের ভিতরে আমরা কিভাবে আরও নতুন কিছু লিখে সেটা সেভ করতে পারি। জাস্ট কন্ট্রোল এস দিলে এখন আর আপনাকে পারমিশন চাইবে না কোথায় সেভ করব, যেহেতু অলরেডি একটা লোকেশন দেওয়া রয়েছে। আমি ওই ফাইলটাই ওপেন করেছি, জাস্ট কন্ট্রোল এস দিলাম, অটো সেভ হয়ে গেল কন্ট্রোল এস দেওয়াতে, কেটে দিলাম। এবার দেখেন আবার ওপেন করি, এই নতুন লেখাটাও অ্যাড হয়ে গেছে। আবার এটা কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল এস দিলাম, এবারও সেভ চেঞ্জ হয়েছে। তো সেভ অ্যাজ এই জিনিসগুলো অনেকের ভিতরে কনফিউশন থাকে, অনেক দিন ধরে কম্পিউটার চালায় তারপরেও এগুলোর ভিতরে কনফিউশন থাকে। আমি একদম এই বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার না করি, অনেকের মানে পরবর্তী পর্যায়ে গিয়ে নিজের ভিতরে একটা বাধা থাকে, মানে কি বলবো, এটা থাকে, কমতি থাকে। তো এই জন্য একদম শুরু থেকে শুরু করছি। আচ্ছা, ফাইল সেভ নোটপ্যাড সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা হলো, তাই না? কিন্তু আপনাদেরও সেভ অ্যাজ করে দেখাতে হবে। সেভ অ্যাজ করেন, শুধু দেখলেই হবে না, নিজেদেরও করতে হবে, না হলে মনে থাকবে না। আচ্ছা, প্রথম আপনারা যাই করতে যাবেন প্রত্যেকটা স্টেপে বেঁধে যেতে পারেন যারা কম্পিউটারে নতুন আছেন। তো আমি ওই বিষয়গুলো বারবার দেখাবো, সমস্যা নেই। আপনারা যেখানে বেঁধে যাবেন আমাকে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার কি? আপনারা কে পেরেছেন? হয়েছে না? হয়েছে? পারেননি কে? ইউনুস হয়েছে? আচ্ছা, কেউ না পেরে থাকলে, পাশের জন পেরে থাকলে তাকে একটু হেল্প করবেন। আচ্ছা, এই ছোটো একটা বিষয়ের জন্য এত সময় নিলে তো হবে না। যদি না পেরে থাকেন আমি আবার দেখাচ্ছি, আরেকবার দেখাবো না, একদম ভালোভাবে খেয়াল করুন। এই যে
দ্বিতীয়বার কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। প্রথম চান্সে মাথায় ঠিকভাবে কাজ করে না, পরের বার যখন যেখানে বেঁধে যায় তখন ওই বিষয়টা মাথায় থাকে। এখন খেয়াল করেন, এখানে প্রথমত একটা ফাইল আমরা সবাই সেভ করেছি না, একটা নাম দিয়ে। এখন আমি চাচ্ছি সেভ অ্যাজ করবো, মানে এর একটা ডুপ্লিকেট তৈরি করবো। বলো তো, একটু আমি এখন দেখাচ্ছি তো, যারা যারা পাচ্ছে না তারা একটু খেয়াল করেন। প্রথমত একটা ফাইল আপনারা সবাই সেভ করেছেন, এ পর্যন্ত তো সবাই এসছেন। এখন দ্বিতীয়ত আমরা এর একটা ডুপ্লিকেট নিব, নতুন কিছু লিখে আগের ফাইলটা আগের মতোই রাখবো, দ্বিতীয় ফাইলটা তৈরি করব নতুন কিছু লিখে, অথবা ওই সেমও করা যেতে পারে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন লিখলাম। এবার আমি Ctrl+S দিলে এটা সেভ চেঞ্জ হবে, মানে এই ডকুমেন্টটাই ফাইল চেঞ্জ হবে। তো আমি এটা করব না, আমি Ctrl+Shift+S দিব, অথবা Ctrl+Shift+S যদি মানে বুঝতে অসুবিধা হয়, ফাইলে যাবেন, সেভ অ্যাজ এটা ক্লিক করবেন, করে লোকেশন সেট করতে হবে। লোকেশন কোথায় দিব? ডেস্কটপে। এই যে এখানে ডেস্কটপে সিলেক্ট করবেন, এখানে নাম দিবেন, ওইটার ভিন্ন একটা নাম দিবেন, আগে যেটা দিয়েছেন ওইটার ভিন্ন। আমি জাস্ট 2 অ্যাড করছি, 2 অ্যাড করলাম, এন্টার করলাম, কেটে দিলাম। দেখেন নয়ন নামে একটা ছিল, নয়ন 2 নামে আরেকটা হলো। এখানে গ্রাফিক ডিজাইন লেখা, আপনারা এটা করেন দ্রুত, যারা যারা পারেননি দ্রুত এটা সলভ করেন। আচ্ছা সাইমন, যে পারছে না একটু তার পাশে গিয়ে দেখাই দাও তো। হ্যাঁ, Ctrl+S দিলে আগের ফাইলটা সেভ হয়ে যাবে, মানে সেভ চেঞ্জ হয়ে যাবে। আমি যেভাবে শেখাবো, মানে কাউকে আমি মানে পিছিয়ে রাখবো না, কারোর কমতি থাকলে তারও আগে ধরে ধরে শেখাবো। আচ্ছা, নোটপ্যাড সম্পর্কে সবাই বুঝতে পারলেন। এবার দেখাবো হচ্ছে ফাইল এক্সপ্লোরার বা ফাইল ম্যানেজমেন্ট। সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, ফাইল এক্সপ্লোরার দেখেন তো সবাই ওপেন করতে পেরেছেন কিনা ফাইল। এই যে ফাইল এক্সপ্লোরার, সবাই পেরেছেন না? আচ্ছা, এই আমার ইন্টারফেসটা হয়তো কালো, আপনাদের হয়তো হোয়াইট আছে, ওইটা জাস্ট ডার্ক মুড করা আমারটা, তো তাছাড়া কোনো পার্থক্য নেই। আচ্ছা, পার্থক্য আছে, এই জায়গায় হচ্ছে প্রিভিউ প্যানেল অ্যাড করা রয়েছে আমার, মানে আমি কোনো ইমেজে যদি ক্লিক করি আমার ইমেজটা হচ্ছে ডান সাইডে শো করে, এটা প্রিভিউ প্যানেল করা। জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়, এটা সব মানে ওপেন না করলে হয় না, ডিফল্টভাবে এভাবে নেই সবার। তো এটা সম্পর্কে না বলি। প্রথম কথা, আপনারা যখন ফাইল এক্সপ্লোরারে আসবেন, মানে এটা আপনাদের কম্পিউটারের মেমোরি, হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, এনভিএমই বলেন, এটা হচ্ছে সেই পার্টিশন। তো স্টোরেজ মানে আপনাদের জায়গা, কম্পিউটারের ভিতরে জায়গার ফাইল হচ্ছে এটা। তো এখানে সবাই দেখেন তো দিস পিসি নামে অপশনটা পাচ্ছেন কিনা? আচ্ছা, এখানে দেখেন কিছু স্লট আছে, কারোর হয়তো 2টা স্লট, কারোর 1টা স্লট, কারোর 3টা স্লট, 4টা স্লট। আমার 4টা স্লট করা, এই স্লট আবার ম্যানুয়ালভাবে বাড়ানো যায়। তো এটাতে সবাই আসতে পেরেছেন? কেউ না আসতে পারলে বলবেন যে আমি এখানে বুঝতে পারিনি, আসতে পারিনি। তো এখানে 4টা স্লট রয়েছে। একটা দেখেন, একটার আইকনে হচ্ছে উইন্ডো আইকন আছে, তাই না? উইন্ডো মানে কি? জানালা আইকন। এটা হচ্ছে সি ড্রাইভ। আমরা এই পার্টিশনে কোনো ফোল্ডার বা ডকুমেন্ট রাখবো না, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম এই ফোল্ডারের ভিতরে, এই স্লটের ভিতরে আছে। আচ্ছা, এগুলোকে বলা হয় স্লট। এক একটা স্লটের জায়গা আছে, যেমন আমার এটা হচ্ছে 145 জিবি টোটাল স্পেস, আর ফ্রি আছে 56 জিবি। 145 জিবির ভিতরে ফ্রি আছে 56 জিবি। এই স্লটের ভিতরে আমি কোনো ডকুমেন্ট রাখি না।
এই স্লটটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেমন হচ্ছে ফোনের অপারেটিং সিস্টেম কি বলে, অ্যান্ড্রয়েড। আমাদের কম্পিউটারের অ্যান্ড্রয়েড সিস্টেম মানে অপারেটিং সিস্টেমের নাম কি, উইন্ডোজ। তারপরে হচ্ছে ওই যে আইফোনের মানে iOS, তারপর হচ্ছে আরও অনেক আছে অপারেটিং সিস্টেম, আরও যারা হ্যাকার তাদের ক্ষেত্রে লিনাক্স আছে, তারপরে আরও কি নিয়ে আছে। তো অপারেটিং সিস্টেমে না যায়, এখন আমাদের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে এই স্লটে, হচ্ছে এটার বলা হচ্ছে সি ড্রাইভ অথবা লোকাল ডিস্ক সি লেখা, তাই না? সবাই দেখতে পাচ্ছেন না? আমরা কখনো এর ভিতরে ফাইল রাখবো না, আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এর ভিতরে রাখবো না। আমি দেখেন আরও বাড়তি 3টা স্লট করেছি, এন্টারটেনমেন্ট লিখেছি, তারপরে হচ্ছে ডকুমেন্ট রেখেছি, সফটওয়্যার রেখেছি, নাম দিয়ে রাখা যায়। তো এখন আমার যে প্রয়োজনে আমাদের যে কাজের ফাইলগুলো এইগুলো আমি এই ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে রাখিছি। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, আচ্ছা ডাবল ক্লিক মানে জানেন বিষয়টা বুঝছেন? মানে মাউসের ভিতরে যে লেফট বাটন আছে বাম হাতের দিকে, সেটার 2টা ক্লিক, 1 সেকেন্ডের ভিতরে 2টা ক্লিক করলে ওর ভিতরে ঢুকে যাবে। অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন, রাইট বাটন ক্লিক করে ওপেন, তাহলে ওর ভিতরে ঢুকে যাবে, মানে প্রবেশ করতে পারবেন। এখন এর ভিতরে আমি সুন্দর করে আমার কাজের যে ফাইলগুলো ওইগুলো সাজিয়ে রেখেছি। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। ফাইল ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কাজ করতে করতে অনেক ডকুমেন্ট হয়ে যাবে, এগুলো যদি আপনারা সুন্দর করে সাজিয়ে না রাখেন, প্রয়োজনে আপনারা আপনাদের ডকুমেন্ট খুঁজে পাবেন না। তো এই জন্য ফাইল ম্যানেজমেন্ট আপনাদের জানাটা জরুরি। তো ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনাদের বলি, প্রথমে এখানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি ডেস্কটপ থেকে বোঝাচ্ছি, বিষয়টা সহজ হবে। এ দেখেন ডেস্কটপে আমার অনেকগুলো ফাইল তৈরি করা রয়েছে অলরেডি। তো প্রথমে আমি যদি একটা ফোল্ডার তৈরি করতে চাই, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখেন এই যে ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করব যার ভিতরে আমি আমার প্রয়োজনীয় কাজের ডকুমেন্ট রাখতে পারবো, ইমেজ হোক, ভিডিও হোক, বা যে কোনো ডকুমেন্ট এটার ভিতরে রাখতে পারবো। তো আমি ফাইল রাইট বাটন ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করলাম, একটা নাম আমি চাইলে দিতে পারি CLASS, তারপরে এন্টার দিব। কিবোর্ডে যে এন্টার বাটন আছে এটাতে প্রেস করব। আচ্ছা, এন্টার বাটনটা কি সবাই চিনতে পারছেন? দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এন্টার বাটনটা কোথায় থাকে আর কেমন। সবাই খেয়াল করেন, এন্টার হচ্ছে এরকম, এই যে অনেকের লেখা থাকে এন্টার, কিন্তু অনেকের কিবোর্ডে লেখা থাকে না, এই চিহ্নটা থাকে, এই যে অ্যারো চিহ্ন, এই যে এরকম অ্যারো চিহ্ন থাকে। এটা 2 জায়গা থাকে, এখানে একটা থাকে আর এখানে একটা থাকে, দুইটারই একই কাজ। যখন যেটা আপনি ব্যবহার করবেন কাজের ক্ষেত্রে সেটাই ইউজ করতে পারবেন। তো এখানে যখন আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, এই যে রাইট বাটন নিউ ফোল্ডার, তো এখানে আমি একটা নাম দিচ্ছি, তো দিয়ে এন্টার প্রেস করছি, ওটা হয়ে যাচ্ছে। অথবা যে কোনো একটা নাম দিয়ে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করলেও হয়ে যাবে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলেও ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো সবাই সবার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেন তো। আচ্ছা আরেকটা 1 মিনিট, এটা শর্টকাট কি আছে, Ctrl+Shift+N, Ctrl+Shift+N দিছি, দেখেন একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে। তো এটাও আপনি যা ইচ্ছা নাম দিয়ে এন্টার দিলে বা ফাঁকা জায়গায় ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হবে। সবাই সবার নাম দিয়ে একটা করে ফোল্ডার ক্রিয়েট করেন তো। N, হ্যাঁ, Ctrl+Shift+N, একটা রিফ্রেশ মেরে দিন, অনেক সময় কাজ করে, রাইট বাটন রিফ্রেশ করে দাও।
কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে এনে প্রেস করতে হবে। আচ্ছা, সবাই সবার নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করলেন, ঠিক আছে? এখন দেখেন আপনারা যে দুইটা আগে টেক্সট ডকুমেন্ট তৈরি করেছেন, টেক্সট ফাইল, ওই দুইটা এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে নেওয়া যেতে পারে। কিভাবে নেওয়া যেতে পারে? অনেকভাবে নেওয়া যেতে পারে। তো প্রথমত আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, না আমি প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখাই। এই যে এটা ড্র্যাগ করে এর ভিতরে ঢুকালাম, এর ভিতরে চলে গেছে, এই ফোল্ডারের ভিতরে চলে গেছে। এটা ধরলাম, এর ভিতরে চলে গেল। একটা রিফ্রেশ মারলে এই যে দেখা যাচ্ছে এর ভিতরে দুইটা গিয়েছে। এখন এর ভিতরে ঢুকতে হবে। প্রথমত এর ভিতরে ঢুকা যায় কীভাবে? রাইট বাটন ক্লিক করে ওপেন, রাইট বাটন ক্লিক করে কি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন, অথবা মাউসের লেফট বাটন এখানে দুইবার প্রেস করতে হবে, 1 সেকেন্ডে দুইবার। দেখেন এর ভিতরে দুইটা ফাইল হয়েছে, নয়ন আর নয়ন 2, যেই দুইটা আপনারাও সেভ করেছেন। এটা পরে দেখান তো সবাই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে টেনে ধরে ওই ফোল্ডারের উপরে ছেড়ে দেবেন, ওর ভিতরে ঢুকে যাবে। সবাই পেরেছেন? আচ্ছা, এখন আমি আরেকভাবে করতে পারি। কন্ট্রোল জেড প্রেস করছি, কন্ট্রোল জেড প্রেস করা মানে আনডুতে চলে যাওয়া। দেখেন কন্ট্রোল জেড দিছি, আগের অবস্থানে চলে এসছে, ওই দুইটা ফাইলই বাইরে বেরো চলে এসেছে। তো এখন আমি এই দুইটা চাইলে কপি করতে পারি। কপি আর কাটের ভিতরে পার্থক্য আমি আপনাদেরকে বলি। কপি হচ্ছে ডুপ্লিকেট। আমি চাইলে যে এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি। আচ্ছা, আমি কথা একটু জোরে বা স্পিডে বলে ফেলছি, বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। আমি এই দুইটা এখানে রাখি বোঝার সুবিধার্থে। খেয়াল করেন, সবাই খেয়াল করেন। প্রথমত এই দুইটা আমি চাইলে এই দুইটা এখানেই থাকবে, আমি চাচ্ছি এরই ডুপ্লিকেট এই ফোল্ডারের ভিতরেও থাকবে। এটা কিভাবে? প্রথমত কন্ট্রোল সি দিয়ে কপি করা যায় না, আগে ম্যানুয়াল দেখায়। রাইট বাটন ক্লিক করে কপি, এই কপি করলাম। এটা শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্রেস করে সি, এটি ইউনিভার্সাল শর্টকাট। বিভিন্ন জায়গায় কপি পেস্ট, বিভিন্ন সফটওয়্যারে কপি পেস্ট হয় কন্ট্রোল সি দিয়ে, আর পেস্ট হয় কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, কপি করা হয়ে গেল। আমি এর ভিতরে ঢুকলাম, ঢুকে কন্ট্রোল ভি প্রেস করব অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে আমরা কার্ড দেখো, এই তিনটা আমি ডিলিট করছি। আচ্ছা, ডিলিট করাই তো শেখাই না, এটা চেঞ্জ করতে হবে, তাছাড়া আমি ক্লাস নিয়ে করতে পারবো না। আর এই ডিসপ্লে হয় এরকম চওড়া হয়ে গেছে 4 কোণা, আমার কাছে এই জন্য খুব বাজে লাগছে বিষয়গুলো। আচ্ছা, খেয়াল করেন, এই তিনটা ধরলাম। কিবোর্ডে ডিলেট অপশন আছে, ডিলেট অথবা ব্যাক স্পেস, এই দুইটার একটা প্রেস করলেই ডিলেট হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই হচ্ছে ডিলেট করে দিলাম। সবাই ফোল্ডারের ভিতর থেকে ডিলিট করে ফেলেন তো, ফোল্ডারের ভিতর থেকে ফাইলগুলো। এখন দেখবো আমরা কাট। এই দুইটা ফাইল আমি ধরলাম, কন্ট্রোল এক্স অথবা সবাই একটু খেয়াল করেন এদিকে, কপি পেস্ট সবাই দেখেছেন তো, ওইটা সিলেক্ট করবো কীভাবে সেটাও দেখায়। এইভাবে এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করা যায়, আবার এইভাবে একটা ক্লিক করলে ওটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ডিলেট, অথবা কিবোর্ডের ডিলেট নামে একটা অপশন আছে DEL, অথবা ব্যাক স্পেস। ঠিক আছে? এই যে এদিকে খেয়াল করেন, এটা হচ্ছে ডিলেট, এই যে কিবোর্ডের ভিতরে এটা ডিলেট, আর এটা হচ্ছে ব্যাক স্পেস। এই দুইটার কাজই একই রকম প্রায়। ঠিক আছে? এই দুইটা কাজে একই রকম। তো যে কোনো একটা প্রেস করলে ডিলেট হয়ে যাবে। আর ডিলেট করার জন্য অবশ্যই সিলেক্ট করা লাগবে, ওই ডকুমেন্টটা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি এই দুইটা কাট করব। কপি পেস্ট সবাই শিখেছেন, ডিলেটও করা হয়ে গেছে, এবার কাট শিখবো। কন্ট্রোল এক্স দিলে কাট হয়, অথবা রাইট বাটন ক্লিক করে, অবশ্যই দুটো সিলেক্ট থাকতে হবে।
এই দুটো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন কাট অপশন আছে। এই কাটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ধরে রেখে এক্স, কন্ট্রোল প্রেস করে ধরে এক্স, ঠিক আছে, অথবা কাট। এবার কাট করে আমি এই ফোল্ডারের ভিতর গেলাম, গিয়ে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন কাজ করা যাবে না, আমার এই বিষয়গুলো বুঝতে হবে। ক্লাসের প্রসেসটা আমি বলি, আমি যখন দেখাবো তখন মন দিয়ে দেখতে হবে। কোনো বিষয়ে প্রশ্ন যদি থেকেই থাকে আমার ওই বিষয়টা দেখানোর পরে যে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে কাট করা ছিল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন থাকে, ওইটা পেস্ট করলে এখানে চলে আসবে। এতে করে কি হলো, এখানে যে দুইটা ফাইল ছিল এই দুইটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, আর ওর ভিতরে পেস্ট হয়ে গেছে ফোল্ডারের ভিতরে। এই হচ্ছে কপি আর কাটের ভিতরে পার্থক্য। তো সবাই এই বিষয়টা একটু ক্লিয়ার হন, নিজে নিজে পড়ে ক্লিয়ার করেন। এরপরে ব্রাউজার দেখাবো আপনাদেরকে, হয়েছে না? ক্লিয়ার? বিরক্ত লাগছে? ঘুমিয়ে পড়া হচ্ছে যে, হয়েছে ভাই? আচ্ছা, কাট পেস্ট শেখা হলো। আসলে প্রত্যেকটা ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, কেউ মানে মিস দিবে না। যদি ক্লাস করার ইচ্ছা থাকে, কোর্সটা করার ইচ্ছা থাকে, আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস করার। মানে খুব ইমার্জেন্সি কোনো বিপদ আপদ না হইলে ক্লাস মিস দেওয়ার কোনো দরকার নেই। হেলায় ফেলায় মিস দিবেন, একটা ক্লাস মিস দেওয়া মানে ধারাবাহিকতা নষ্ট হওয়া। মানে শেখার প্রসেসে যখন একটা ক্লাস মিস যাবে 2 ঘন্টায় মনে হতে পারে কি এমন শেখাবে। আমি আসলে 2 ঘন্টায় অনেক কিছু শেখাই। আচ্ছা, এবার আসি আমরা ব্রাউজার সম্পর্কে। আমাদের ব্রাউজার আছে কি কি? ক্রোম, এটা সবচেয়ে বেশি পপুলার, গুগলের ক্রোম, তারপরে মোজিলা ফায়ারফক্স আছে, তারপরে মাইক্রোসফটের এজ আছে, আরও তারপরে হচ্ছে কি আছে, অপেরা মিনি আছে, এরকম ব্রাউজার আছে। তো আমরা সব থেকে বেশি ব্যবহার করি ক্রোম। গুগল ক্রোম ইউজার ফ্রেন্ডলি, অনেক এক্সটেনশন পাওয়া যায় যা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি। তো আমার এখানে ডার্ক মুড করা আছে, আপনারা হয়তো এটা সাদা সাদা দেখতে পাচ্ছেন। সবাই সবার ব্রাউজারটা ওপেন করেন তো, ক্রোম ব্রাউজারটা। সবাই কি ব্রাউজার ওপেন করতে পেরেছেন? যদি কেউ না পেরে থাকেন তাহলে বলতে হবে। আচ্ছা ভাই, ওই কর্নারে কে আছেন? সব শোনা যাচ্ছে ক্লিয়ার? ঠিক আছে। যারা একটু কম বুঝবেন তারা একটু সামনে সামনে বসবেন, ঠিক আছে? যাদের একটু বয়স কম, যারা একটু বোঝেও কম, অনেকে আছে এরকম, সামনে বসবেন তারা। আচ্ছা, এখন এই ব্রাউজারের ইন্টারফেসটা দেখে আমরা যে বিষয়গুলো আসলে চোখে বাজছে, এটা হচ্ছে সার্চ বার, তাই না? এখানে সার্চ করলে আমরা ব্রাউজার চালানোর অভিজ্ঞতা ম্যাক্সিমাম সবার আছে ফোন থেকে। তো এখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি, এখানেও সার্চ করতে পারি। সার্চ করার অপশন 2টা। এরপর প্রথম থেকে দেখাবো, একদম প্রথম থেকে। এখানে কি আছে? এখানে আমাদের হিস্টোরি আছে, রিসেন্ট ক্লোজ যেসব অ্যাপস আমার ওপেন করা হয়েছে ওইগুলো, তাই না? ডিসপ্লে বাজে হয়ে যাচ্ছে, এটা আমার কাল থেকে শুরু হয়েছে। কালকে ক্লাস চলাকালীন সময় কারেন্ট চলে গেছিল, এরপর ওপেন হচ্ছিল না। তারপর ওপেন হয়েছে, তখন দেখছি এরকম নীল হয়ে যাচ্ছে, মানে সমস্যা। তো আমার যে জায়গা থেকে এটা কেনা রয়েছে ওখানে ফোন দিলাম, ওরা বললো ঠিক করে দিবে। তো ঠিক করা না, আমি চাচ্ছি যে এর থেকে ভিজিবল, আরও ভালো ভিজিবল হবে ওরকম একটু দামিটা কিনবে। তো ওইটার প্রসেসিংয়ে হয়তো 1 সপ্তাহখানিক লেগে যেতে পারে, কুরিয়ারে পাঠাতে হবে, ওখান থেকে আবার আসবে। তো কষ্ট মষ্ট করে 2-3টা ক্লাস আপনারা এইভাবে দেখেন, আশা করি বুঝতে পারবেন, দেখে বোঝা যাবে। এখন প্রথম থেকে দেখায় ব্রাউজারের বিষয়গুলো। এটা হচ্ছে রিসেন্ট যে আমরা যেসব সাইটে ঢুকেছি ওইগুলা এখানে দেখা যাবে। এরপর আছে ট্যাব, নিউ ট্যাব। ট্যাব বলতে কি বোঝায়? আমরা একই সাথে মাল্টিপল ট্যাব নিতে পারি। যেমন আমি একই সাথে ইউটিউব চালাবো, একই সাথে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে যাব, তারপরে এই যে গুগল ট্রান্সলেটে যাব। আমরা যখন কাজ করি অবশ্যই মাল্টিপল ট্যাব নিয়েই কাজ করি। মাল্টিপল এক একটা অ্যাপসে এক একটা, ফেসবুক, ইউটিউব যা যা আছে না, সব আলাদা আলাদা ট্যাবে নিয়ে নিই। তো এগুলো কীভাবে নিব খেয়াল করেন। এখানে যে নতুন এই যে প্লাস আইকন, নিউ ট্যাব, এখানে ক্লিক করলে নতুন ট্যাব নেওয়া যায়। তো নতুন ট্যাব নিয়ে আমি
গুগল ট্রান্সলেট বা যে কোনো জায়গায় আমরা যেতে পারি, তাই না? এই যে জিমেইলে ঢুকছি, তো সবাই ব্রাউজার ওপেন করেছেন, এবার নিউ ট্যাব নিয়ে দেখান। নিউ ট্যাব নেবেন, ইউটিউবে যান, সবাই ইউটিউবে যান তো দেখি, ইউটিউব, তারপরে গুগল ট্রান্সলেট ইউজ করেন। আর সাইমন, সবাইকে একটু মানে কেউ বেঁধে গেলে একটু দেখাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা, সবাই ইউটিউবে যেতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের কাজগুলো মূলত এই ব্রাউজার থেকেই করা হবে। যত আর্নিং বলেন, ব্যাংক ডিটেলস, তারপরে যেসব বিষয়গুলো সবই এই ব্রাউজার থেকে করা হবে। তো ব্রাউজার সম্পর্কে সূক্ষ্ম ধারণা সবার থাকা উচিত। তো আমি এইগুলো এখন আপনাদেরকে একটু দেখাবো এই বিষয়গুলো। আচ্ছা, মাল্টিপল ট্যাব নিয়ে একটাতে গুগল ট্রান্সলেটে যাবেন। আচ্ছা, গুগল ট্রান্সলেটে কীভাবে যাবেন? এখানে সার্চ দিবেন ট্রান্সলেট। আচ্ছা, গুগল ট্রান্সলেট লিখবেন GOO। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে সহজ বিষয় দেখায়। এখানে 9 ডট আইকন, না 3 না, 9 ডট আইকন সবাই দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করার পরে এই দেখেন গুগল ট্রান্সলেট, এই যে ট্রান্সলেট লেখা, এটাতে ক্লিক করলে গুগল ট্রান্সলেটে যেতে পারবেন। এরপর হচ্ছে জিমেইলে যাবেন, জিমেইলটা ওপেন করবেন। আচ্ছা, জিমেইল আর গুগল ট্রান্সলেট ওপেন করলেই হচ্ছে। আমি একটা বিষয় আপনাদের দেখাবো। সবাই কি দুইটা ট্যাব নিতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, নতুন ট্যাব, এই যে এখানে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, জিমেইলে যে এখানে জিমেইল লেখা আছে, হ্যাঁ, নাই না? হ্যাঁ, কিছু কিছু ব্রাউজারে এখন দেখায়।
চোখে ধরছে। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে। এক কাজ করি, বন্ধ করে আবার on করি, দেখি কি অবস্থা। এটা খুব শীঘ্রই চেঞ্জ করব। হয়েছে না? ওটা তো হইলো, কিন্তু প্রজেক্টর তো কালকে ধরে এই অবস্থা। কারেন্ট গেলে কোনো ডিভাইস কম্পিউটার নষ্ট হবে। আচ্ছা, আমি এটা প্রবলেম দেখা দিচ্ছে, আমি গুগল মিটের মাধ্যমে সবার স্ক্রিনে দেখাই। হ্যাঁ, গুগল মিটের মাধ্যমে দেখাই। এখন কী করবো, দেখো আলো ফলসে এখানে আসছে। তো লিঙ্ক কপি করার বিষয়, তাই না?
আচ্ছা, আজকে আমি আসলে আপনাদের কাছে দুঃখিত যে প্রজেক্টরটা গতকালেই নষ্ট হয়েছে, ঠিক করার সময় পাইনি, যার কারণে এই সমস্যাটা। আজকে মোটামুটি 11টা বেজেই গিয়েছে। আমি কিছু কথা বলে আপনাদের এই বিষয়গুলো শেষ করতে চাচ্ছি। প্রথমত আজকের যে ক্লাসের মডিউলটা 6 মাসে আমরা কি করতে যাচ্ছি এ বিষয় সম্পর্কে সবার ক্লিয়ার একটা ধারণা কি এসেছে? 6 মাসের ভিতরে আমরা 3 মাসের ভিতরে ডিজাইন শিখব, 3 মাস ধরে ডিজাইন শিখবো। আর যে 3 মাসের ভিতরে যা শিখবো তা দিয়ে আমরা একটা বায়ারকে, যেখান থেকে আমরা কাজগুলো পেয়ে থাকবো, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে সন্তুষ্ট করে কাজ করতে পারবো। ওই লেভেলের ডিজাইন আমরা 3 মাসের ভিতরে শিখে যাব। এরপরে বাকি 3 মাস ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস আছে, ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, এইসব জায়গায় সবার অ্যাকাউন্ট করাবো। অ্যাকাউন্ট করিয়ে আপনাদের যে কাজের যে দক্ষতা বা কাজের যে স্যাম্পল নমুনা, এগুলো ওখানে পাবলিশ করতে হবে, উপস্থাপন করতে হবে। তো এই বিষয়াদি হয়তো মাসখানিক ধরে চলবে। বাকি 2 মাসের ভিতরে আমি আশাবাদী আপনাদের আর্নিং হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা সবার আগ্রহটা থাকে না, আগ্রহ বজায় থাকে না। এই জিনিসটা আমার উপরে ছেড়ে দিবেন যে কোনো মতে এই 4 তলা পর্যন্ত উঠে আসবেন, শেখাই দেওয়ার দায়িত্বটা আমার থাকবে। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন। আমি আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? কোনো কিছু বিষয় জানার ইচ্ছা নাই? আচ্ছা, প্রশ্ন আসলেই থাকে না। যে প্রশ্নগুলো থাকে সবগুলোর উত্তর আমি দিয়েছি প্রথম থেকে। তো আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু রেজিস্ট্রেশন ফি দেননি এমন কেউ আছেন নাকি? আপনি আছেন, আপনি আছেন। তো রেজিস্ট্রেশন ফি দিয়ে মানে বিষয়টা ক্লিয়ার করতে হবে। রেজিস্ট্রেশন করতে আগ্রহী, তাই তো? রেজিস্ট্রেশন এখনো করেনি। আচ্ছা, মানে কোর্স ফিটি সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া হয়েছে? আচ্ছা, সাব্বির, ও সাব্বির, আচ্ছা আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, ওটা পূরণ করে দেন। জি, আচ্ছা, আমার কাছে নাম্বারটা থাকার প্রয়োজন আছে। 01-777-8262-6382। এই প্রথম লিঙ্কটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক। আচ্ছা, এখানে কি সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপে আছেন? যারা নাই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাকে অ্যাড হয়ে নেন। দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে গুগল মানে ফর্ম ডক, এটা পূরণ করে দিতে হবে। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন ফি এখনো দেন নাই, দিয়ে বিষয়টা ক্লিয়ার করতে হবে, সিটটা কনফার্ম করতে হবে। আচ্ছা, আমি একটু ওইটা ওপেন করে একটু দেখি, ব্যাচ 2-তে কে কে আছে একটু দেখি। আচ্ছা, এখানে পল্লব দাদা আছে, তারপর নিলয় মণ্ডল এসছেন নাকি? নিলয় মণ্ডল আসেনি। আচ্ছা, এরপর হচ্ছে সাগর বিশ্বাস, ইনি টাকা দিয়েছে, প্রথম ক্লাস উনি করছিল, এই জন্য বললো যে আজকে আর করছি না, আমি একটু ব্যস্ত আছি। উনি বাদ বলতে উনি আসবে সামনের ক্লাস থেকে। ইমতিয়াজ ফাহাদ, হ্যাঁ, তুমি 6000 টাকা দিয়েছো, তাই তো? ওকে। এরপর ইউনুস আলী, আজকে কি রেজিস্ট্রেশন ফি দেওয়ার আছে? হ্যাঁ, দিতে হবে, দ্রুত দিতে হবে। হ্যাঁ, মোহন হোসেন আছেন নাকি? আচ্ছা, নাই। এরপর জীবন রহমান 2000 টাকা দিছিল, আসেনি। এরপর সাহাবি জামান 1500 টাকা দেওয়া আছে, তাই তো?
আর 500 দিয়ে দিতে হবে দ্রুত, হ্যাঁ মানে আচ্ছা সাব্বির হোসেন 2000 টাকা দেওয়া আছে তাই তো? ওকে। এরপর মাহাবুর হোসেন এসছেন, 2000 টাকা দেওয়া রয়েছে। মাহাবুর হোসেন আসেননি না? ও আপনি, হ্যাঁ কথা বলতে হবে, 2000 টাকা দিয়েছেন। তারপরে হচ্ছে জিনায়েদ আরাফাতকে আপনি 3000 টাকা দিয়েছেন, ঠিক আছে। এরপর জনি আসেনি, আচ্ছা আচ্ছা একে 1 মিনিট আপনাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি, একটুখানি সবাই একটু কষ্ট করে বসেন। আসলে কোর্সটা করবে কিনা আমি আর কি শিওর হতে চাচ্ছি। তো তারপরে শেখ হাসনাত এসছেন, 2000 টাকা দিছিলেন। শেখ হাসনাত আসেনি, টাকা দিয়েও যদি এদের না আসে তাহলে কিভাবে আমি পারবো এদেরকে নিয়ে? ওয়ালাইকুম আসসালাম, আজকে প্রথম ক্লাস ছিল। হ্যাঁ। আচ্ছা প্রথম ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 তোমাকে কি ব্যাসে রাখবো কি রাখবো না এটা যদি এখন শিওর করতে ভালো হতো। তুমি কি কোর্সটা করতে আগ্রহী কিনা এটা শিওর করলে ভালো হতো। ও তাহলে তোমাকে আমি নিশ্চিত রাখছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শেখ হাসনাত আসেনি, টাকা দিয়েছে, একে তো রাখতে হবে। আচ্ছা এখানে হয়তো অনেকে এসছেন, সবাইকে হয়তো নিতে পারবো না, এটা বাস্তবতা, কারণ এখানে অলরেডি যারা টাকা দিয়ে দিয়েছে তাদেরকে নিতে হচ্ছে, যারা দেন নাই তাদের ভিতরে কয়েকজনকে নেওয়া হবে। তো এই বিষয়টা এখন আমি ক্লিয়ার করব, সবাই একটু বসেন। এরপর শেখ হাসনাত 2000 দিয়েছে, আসেনি। ইমামুল হক ভাই আপনি 2000 টাকা দিয়েছেন। এরপর মুশফিকুর রহমান, হ্যাঁ 2000 টাকা দিয়েছেন, ঠিক আছে। এরপর আছে কাজী মোহাম্মদ বাপ্পি, আচ্ছা আপনি টাকা দেন না এখন, হ্যাঁ বুঝিনি, নেক্সট ক্লাসে। আচ্ছা আমাকে একটু হিসেব করতে হবে, 18 জন হয়ে গেলে তো আর নিতে পারবো না, এটাই আর কি। এরপর এমডি শাহাবিবুর হোসেন আপনি, আচ্ছা আপনার টাকা দেওয়া হয়নি তাই না? আচ্ছা এরপর হচ্ছে সামির কুমার মজুমদার আপনি 2000 টাকা দিয়ে গেছিলেন, আচ্ছা। তারপর হচ্ছে জাহিদ হাসান নয়ন আসেনি, আচ্ছা। এরপর সানোয়ার হুসাইন আসেনি তাই তো, বিবিএ 3rd ইয়ার। তারপর আবদুল্লাহ মাহমুদ এসছেন আপনি, আচ্ছা আচ্ছা। এখানে বাদ বাকি যারা এসছে এরা টাকা দেয়নি এখনও, আমি এখন একটুখানি লিস্ট করি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আসলে কাদেরকে নেওয়া যাচ্ছে আর কি এই বিষয়টা ক্লিয়ার করি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এক্স এখানে হয় না, কন্ট্রোল
মোহন হোসেন আসেননি, তাই না? মোহন হোসেন নাই। আচ্ছা, এখানে টাকা দিয়েছেন 2 4 6 2 4 6 7 8 9 10 11 11 জন টাকা দিয়েছেন, আর থাকছে হচ্ছে 7 জন, তাই না? তো 7 জন আমি নিব। এর ভিতরে আছে পল্লব দাদা, তারপর আছে ইউনুস নেওয়া হচ্ছে, তারপরে তাহলে 2 জন হয়ে গেল, আর থাকছে 5 জন। এর ভিতরে জনি একটু আগে কথা বললাম, ও নিশ্চিত থাকবে, ও অনেকদিন ধরে বলছে। তাহলে আর থাকছে 4 জন, আর 4 জন। হ্যাঁ, নিশ্চিত তো ঠিক আছে, কিন্তু আমার তো সিটও থাকা লাগবে, তাই না? হ্যাঁ, আমি সেটাই বলছি যে আর সিট আছে কয়টা এটা আমি শিওর করছি আর কি। এখানে অলরেডি 14 জন শিওর, এরপরে আছে কিটা জানো, এটা শিওর কেটে দিই। 14 জন আছে যারা কিনা টাকা দিয়েছে। 14 জন তো, হ্যাঁ 14 জন টাকা দিয়েছে, আমি এটা ভেবে নিচ্ছি। তার ভিতরে ইউনুস আছে, পল্লব দাদা আছে, আর হচ্ছে জনি, এই 3 জন। এখন বাকি থাকছে যারা টাকা দেননি, এখন দিতে চাচ্ছেন। কে কে আছেন এখন? আপনি আছেন। আচ্ছা, তাহলে আপনার নামটা যেন কি বললেন? শাহিবুর। হ্যাঁ, শাহিবুর মাস্টার্স কমপ্লিট। শাহিবুর কত দিতে চাচ্ছেন? 2000। আচ্ছা, তাহলে আমাদের এখানে 15 জন নিশ্চিত হয়ে গেল। আর বাকি কে কে আছেন যারা টাকা দেননি, এখন দিতে চাচ্ছেন? আচ্ছা, আপনি কালকে দিতে চাচ্ছেন। আপনার নামটা কি? কাজী মোহাম্মদ বাপ্পি, তাই না? কাজী মোহাম্মদ বাপ্পি। তাহলে আপনাকেও শিওর ধরে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের 16 জন হয়ে গেল নিশ্চিত যারা টাকা দেননি। এর ভিতরে কে কে আছেন? বিকালে দিবে। নাম কি? আবির। আচ্ছা, ও কি রেজিস্ট্রেশন করেছে? হ্যাঁ হ্যাঁ, এসছে। শাহিম ইসলাম আবির, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বিকালে টাকা দিবেন, তাই তো? 1 2 3। আচ্ছা, আমাদের নিশ্চিত 17 জন হয়ে গেল, আর 1 জন লাগবে। নিশ্চিত 17 জন হয়ে গেল, আর 1 জন লাগবে। এর ভিতরে আর কে ক্লাস মানে কোর্সে থাকতে চাচ্ছেন? আপনি। তাহলে তো হয়েই গেল, 18 জন হয়ে গেল, আর কারো সুযোগ থাকছে না। আপনি কখন দিতে চাচ্ছেন টাকা? কখন? নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস, ওকে। আপনার নামটা কি? রাফি। আব্দুল্লাহ মাহমুদ আল রাফি, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের 18 জন হয়ে গিয়েছে। 18 জন হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের তাহলে 18 জন হয়ে গেল। টাকা দেননি পল্লব দাদা, তারপর ইউনুস, জনি, আর এদিকে হচ্ছে বাপ্পি, আবির আর রাফি। তাহলে
এই কয়জনের টাকাটা বাদ রয়েছে, আশা করি নেক্সট ক্লাসে দেওয়া হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে, আপনাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবারে। তো সবাই চেষ্টা করবেন। আজকের ক্লাসটা অনেকটা তাত্ত্বিক হয়ে গেছে, তাই না? ব্যবহারিক কিন্তু কিছুই দেখানো হলো না। তো নেক্সট ক্লাস থেকে ব্যবহারিক বিষয়গুলো দেখানো হবে, তাত্ত্বিক কোনো কিছুই থাকবে না পরে। তো চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস করার। আর আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন, মানে আশা রাখেন আমার উপরে, যদি 6 মাসের ভিতরে মানে ইনকাম হবে, এটা মেনে নেন। এটা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা আহামরি কঠিন কিছু না। আমি চাইলে এই কোর্সটা 3 মাসে শেষ করতে পারতাম, কিন্তু আমি চাইনি যে, আমি চাই আমার এই কোর্স চলাকালীন সময় মানুষ ইনকাম করবে। এতে করে আপনাদের কাছেও ভালো লাগা কাজ করবে, আমার নিজের কাছেও ভালো লাগবে যে না, আমার কাছে কোর্স করে তারা ইনকাম করছে, এটাই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে।